আজ মহাষষ্ঠী, চণ্ডীপাঠ, ধূপ আর ঢাকের তালে শুরু দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দুপুরে ষষ্ঠীবিহিত পূজা, সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাস। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত বিতর্ক কাল। উপস্থাপককে নিয়ে প্রশ্ন ট্রাম্পের, পরিবর্তনের ডাক বাইডেনের। সক্রিয় প্রবাসী বাংলাদেশিরা। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার স্বাস্থ্যের আরেক কর্মচারীর পাহাড় সম অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। পরিবার পরিকল্পনার অফিস সহকারীর ঢাকায় একটি 6 তলা বাড়ি, ফ্ল্যাট, প্লট এবং গ্রামে বিপুল সম্পদের সন্ধান পেয়েছে দুদক। অন্যদিকে মৌলভীবাজারে কাশিমপুর পাম্প হাউসে পাম্প কেনায় প্রায় 34.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে পানি উন্নয়ন বোর্ড পাওবোর প্রধান প্রকৌশলী চৌধুরী নাজমুল আলম সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে কমিশন। রাজধানীর মিরপুর 10 নম্বরের এই 6 তলা বাড়ির মালিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক চতুর্থ শ্রেণীর কর্মচারী। পরিবার পরিকল্পনার বিভিন্ন প্রকল্পের সচেতনতামূলক বিভিন্ন ভিডিও চালিয়ে দেখানো যার কাজ, সেই আক্তারুজ্জামানের এই 6 তলা বাড়ি সহ একই এলাকায় রয়েছে আরও একটি ফ্ল্যাট আর একাধিক প্লট। এই বাসা সেখানে আছে, ওই পাশে আরেকটা টিনসের বাড়ি আছে, এটা আমি জানি। সম্পদ কেমন করলো এটা আমরা কেমন কমু, নিশ্চয়ই কিছু করছে। কি চাকরি করে এটা সঠিক বলতে পারি না। কেউ বলে সচিবালয়ে চাকরি করে, কেউ পরিকল্পনা অফিসে চাকরি করে। ময়মনসিংহে তার নিজ গ্রামে আরও বেশ অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এরই মধ্যে এসব সম্পদের উৎস জানতে চিঠি দিলেও তার জবাবে সন্তুষ্ট নয় প্রতিষ্ঠানটি। তাই গণপূর্ত বিভাগকে সঙ্গে নিয়ে বুধবার সরেজমিনে যৌথ অনুসন্ধানে যায় দুদক। প্রায় 2.5 ঘন্টা আক্তারের দেয়া তথ্য উপাত্ত মিলিয়ে দেখেন তারা। যদিও পরে অনুসন্ধানী দল কিংবা অভিযুক্ত কেউই মুখ খোলেননি এই বিষয়ে। এদিকে মৌলভীবাজারের কাশিমপুর পাম্প হাউজে পাম্প কেনার সরকারের 34.42 কোটি টাকা আত্মসাতের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী চৌধুরী নাজমুল আলম সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক সাইদুর রহমান বাদী হয়ে এ মামলাটি করেন। ভাবে মূল্য যাচাই না করে, প্রাক্কলন প্রস্তুত না করার কারণে অতিরিক্ত মূল্য দেখানো হয়েছে, যার ফলে ঠিকাদারকে অধিক মূল্য পরিশোধের সুযোগ সৃষ্টি করা হয়েছিল এবং সেই সুযোগ সৃষ্টি করে অতিরিক্ত মূল্য প্রদান করা হয়েছে। প্রকল্পের আওতায় বসানো 8টি পাম্পের প্রকৃতি মূল্য পাওয়া যায় 20.41 কোটি টাকা, অথচ বিল হিসেবে ঠিকাদার প্রতিষ্ঠান সরকার থেকে আদায় করেছে 54.83 কোটি টাকা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পঙ্গু হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের 11 সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় আটককৃতদের 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দালাল চক্রের সঙ্গে জড়িত হাসপাতালগুলোর বিরুদ্ধেও অভিযান চলবে বলে জানায় র্যাব। একজন মহিলা আমাকে বলল যে আপনি এখানে ভর্তি করে কোনো লাভ হবে না, কারণ এখানে আপনার 2-3 মাস পরে বুঝছেন ঘোরাঘুরি করতে হবে। আমার কাছে আসেন, 1 সপ্তাহ মানে কাজ করে দেবো। ওই আমার একটা লোক আছে, এই প্রফেসর, ওনারে 25-30 হাজার টাকা হইলেই হয়ে যাবে। এখানে যা খরচ হবে আমাদেরও এখানেও তা খরচ হবে, আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই, কথা বলে দেখতে পারেন। এভাবেই সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত পঙ্গু হাসপাতালে থাকা দালালরা। ঢাকা ও ঢাকার বাইরে থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের এসব কথা বলে প্রতারণার ফাঁদে ফেলে পঙ্গু হাসপাতাল থেকে প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকে নিয়ে যেত দালাল চক্রের সদস্যরা। রোগী প্রতি পাওয়া যেত 1 থেকে 2 হাজার টাকা। এছাড়া বিভিন্ন বাহানায় তাদের কাছ থেকে হাতিয়ে নিত হাজার হাজার টাকা, আর দিতে না পারলে করত হয়রানি। পঙ্গু হাসপাতাল থেকে রোগী অন্য হাসপাতালে নিয়ে গেলে কত করে টাকা পান আপনারা? ওই যে রুগী বুঝে মনে করে 1000 দেয়, 2000 দেয়। এই রোগী নিয়ে কি করতেন? আমি ক্লিনিকে দিতাম। মানে এখান থেকে আপনি রোগী নিতেন, যে ক্লিনিকে চাকরি করছে। বুধবার অভিযান চালিয়ে দালাল চক্রের 11 সদস্যকে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রত্যেককে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরকারি আদেশ অমান্য করে বা এই যে নিটোর থেকে যে আদেশ দেওয়া হয়েছে, এখানে কোনো দালালি কার্যক্রম চালানো যাবে না বা কোনো সরকারি কাজে বাধা সৃষ্টি করা যাবে না, তারা কিন্তু প্রতিনিয়তই এই কাজটা করে যাচ্ছে। দালাল চক্রের সাথে সংশ্লিষ্ট হাসপাতালগুলোও জড়িত থাকলে তাদেরকেও ছাড় দেয়া হবে না বলে জানায় র্যাব। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর চকবাজারে চলছে শিশুদের ভেজাল খাদ্য ও নকল চকলেটের রমরমা ব্যবসা। এর পাশাপাশি মানহীন কসমেটিক্সেরও সন্ধান পেয়েছে র্যাব। এখান থেকেই দেশের নামি দামি সব সুপার শপে সরবরাহ করা হচ্ছে এই ভেজাল পণ্য।
অভিযানে 2 জনকে আটকের পাশাপাশি জরিমানা করা হয় 18 লাখ টাকা। শিশুদের মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্য এবং নামিদামি ব্র্যান্ডের নকল চকলেটে সয়লা পুরান ঢাকার চকবাজার। চীন, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশের চকলেট মেলে এখানে, যা সরবরাহ করা হয় দেশের নামকরা সুপার শপগুলোতে। সেই সঙ্গে রয়েছে ভেজাল কসমেটিক্সের সমাহার। উৎপাদন তারিখ শেষ হলেও নতুন করে তারিখ বসিয়ে বাজারে ছাড়া হচ্ছে এগুলো। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আসলে সরকারের চোখ ফাঁকি দিয়ে তারা অবৈধভাবে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্যগুলি নিয়ে আসে। বিদেশি যে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি চকলেটগুলো আছে সেগুলো মেয়াদ চলে যাওয়ার পরে সেগুলোকে মুছে আপনার ডেইরি মিল্ক এবং চকলেট দুটোই নতুন করে মেয়াদ দিয়ে এটা বাজারে ছাড়া হচ্ছে। বুধবার দুপুরে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে নানা ধরনের ভেজাল আর নকল পণ্যের সন্ধান পায় র্যাব, যেখানে মেড ইন ইন্ডিয়ার ব্যথানাশক মুভ ক্রিম ও গার্নিয়ার ফেস ওয়াশও তৈরি হচ্ছে। আসল প্রমাণের জন্য চীন থেকে আমদানি করা হয় পণ্যের মোড়ক। এ অবস্থায় সাধারণ ক্রেতারা নিরুপায় আসল আর নকলের দ্বন্দ্বে। আমি যেটা ইউজ করছি চকবাজারে খুবই অ্যাভেলেবল, এখন তাহলে ওইটা আসল না আমারটা আসল, এটা আমি কি করে বের করব? কসমেটিকের দ্বিধাদ্বন্দ্বে আমরা হয়তো অনেক সময় অর্থনৈতিকের জন্য কিনে ফেলি, কিন্তু এটা স্কিনের চরম ক্ষতিকর। পেছনের তাকে সাজানো যে শিশু খাদ্যগুলো রয়েছে অর্থাৎ চকলেটগুলো, এগুলো বেশিরভাগ হচ্ছে বিদেশ থেকে আমদানিকৃত। এই চকলেটগুলো এখান থেকেই সারা দেশের যে নামি দামি সুপার শপগুলো রয়েছে সেখানে বিক্রি করা হয়। সমস্যা হচ্ছে এই চকলেটগুলোর বা এখানে যে পণ্যগুলো রয়েছে এগুলো কোনোটারই আসলে উৎপাদন তারিখ নেই। এখান থেকে নতুন করে উৎপাদন তারিখ বসিয়ে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন নামি দামি সুপার শপে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এবং বাংলাদেশ সময় শুক্রবার সকালে টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে চূড়ান্ত বিতর্কে অংশ নেবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। এদিকে বিতর্কের আগে সঞ্চালক এনবিসি নিউজের সাংবাদিক ক্রিস্টেন ওয়াকারের আক্রমণ করেই যাচ্ছেন ট্রাম্প, আর পরিবর্তনের ডাক দিয়েছেন বাইডেন। বসে নেই প্রবাসী বাংলাদেশিরাও, নানাভাবে নির্বাচনে সক্রিয় তারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। চূড়ান্ত বিতর্কের আগে সঞ্চালক এনবিসি নিউজের সাংবাদিক ক্রিস্টেন ওয়াকারকে আক্রমণ করেই যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য, হোয়াইট হাউসে এনবিসি নিউজের হয়ে দীর্ঘদিন থেকে কাজ করা সাংবাদিক ক্রিস্টেন দলীয় লোক। তার মা বাবা দুজনই ডেমোক্র্যাট এবং বাইডেনের প্রচার তহবিলে মোটা অঙ্কের চাঁদা দিয়েছেন। তাই ক্রিস্টেনকে ভয়ঙ্কর বলেও উল্লেখ করেন রিপাবলিকান ট্রাম্প। বক্তৃতা ও বিবৃতিতে চীনের কট্টর বিরোধী হলেও চীনের ব্যাংকেই ট্রাম্পের একটি অ্যাকাউন্ট রয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় ট্রাম্পের মূল অবস্থান কি তা নিয়ে প্রশ্ন উঠছে। অপরদিকে শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসিকে নিয়ে আবারও বিদ্রূপ মন্তব্য করেছেন ট্রাম্প। এই বিশেষজ্ঞকে ইডিয়ট আখ্যা দিয়ে প্রেসিডেন্ট বলেন, দেশের মানুষ করোনা ভাইরাস নিয়ে ফাউসিদের মতো মানুষদের কথা শুনে ক্লান্ত। যার জবাবে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন ফাউসির সমর্থনে এক বিবৃতিতে বলেন, আমেরিকার জনগণ ফাউসিকে নিয়ে নয় বরং ট্রাম্পকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। এদিকে ডেমোক্র্যাট দলের জো বাইডেনকে সমর্থন জানিয়ে চমক দেখিয়েছেন রিপাবলিকান জাতীয় কমিটির সাবেক প্রধান মাইকেল স্টিল। আর প্রবাসী বাংলাদেশিরাও নির্বাচনের প্রচারণায় রয়েছে বেশ সক্রিয়। ভোটারদের মধ্যে কাজ করছে, বিশেষ করে অভিবাসীদের মধ্যে। আমাদের কাছে মনে হয়েছে গত কয়েক বছরে আমেরিকা এবং আমেরিকার ইমেজ সারা বিশ্বে যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে, এবং এই ৩রা নভেম্বরের নির্বাচন হচ্ছে এই ইমেজকে পুনরুদ্ধার করার নির্বাচন। যুক্তরাষ্ট্রের ভোটার বাংলাদেশিরা মুখিয়ে আছেন ৩রা নভেম্বরের নির্বাচনে ভোট দিতে। ইতিমধ্যেই প্রায় ৩ কোটিরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। তবে প্রবাসী বাংলাদেশিদের অধিকাংশই সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলে জানিয়েছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় সমাবেশে বক্তব্য রাখছেন রিপাবলিকান প্রার্থী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি যাচ্ছে সেখানে। And China's entry into the World Trade Organization, one of the worst things ever to happen to this country. He betrayed, quite honestly, the American worker. That's what he did. And he always has. He always has. Now he's saying, we have to protect America. We have to protect. We have to hire. He says we have to hire. He copied me. We have to hire American, he says. I said he copied me. Get a new phrase. He's not doing anything. He didn't do it for years. And forget the 47. You know, it wasn't like they were out long, right? He didn't do any of this stuff when they were there. He also voted for the war in Iraq, terrible decision,
For decades, our politicians spent trillions and trillions of dollars rebuilding foreign nations, fighting foreign wars, and defending foreign borders. But now we are finally protecting our nation, rebuilding our cities, and we are bringing our jobs, our factories, and our troops back home to the USA where they belong. And I'm also taking care of North Carolina tobacco growers. Is that okay? Yes? North Carolina tobacco growers. Under my leadership, we achieved the most secure border in U.S. history by far. My opponent's insane immigration plan would be a nightmare for North Carolina families. He would eliminate U.S. borders by implementing nationwide catch and release. We ended catch and release. That's when you catch somebody, could be a murderer, could be a rapist, could be a criminal of some kind, and you let them free and say, excuse me, come back in 4 years, we're going to give you a trial. Nobody ever comes back. Who would come back? Only a very stupid person would come back. So it's catch and release. I ended that. You think that was easy to end that? It was not easy. It was not easy. Sounds easy, but it wasn't. It's ended. And he wants to make every community into a sanctuary city for violent criminals. No, thank you. The Biden-Harris plan, and you've had a lot of problems with your sanctuary cities, and you've had a lot of crime because of your, and a lot of death with your sanctuary cities and city. The Biden-Harris plan would also increase refugees 700% from the most dangerous places in the world. That was done with Crazy Bernie, right? That was the manifesto. I call it the manifesto. They agreed to the 700% increase. They pledged to terminate all national security travel bans, which I got. I got a travel ban. Remember, they said you'd never get it approved? I got it approved. And now if somebody hates us, if they hate us from a different part of the world, we say, I'm sorry, you cannot come in. That makes sense, doesn't it? They'll open the floodgates to radical Islamic terrorism. The beheading that took place in France just a few days ago is a horrifying reminder that we have to be vigilant. And I sent our regards and our sympathies to France and to their president, Macron, who's a terrific guy. He's working very hard. I'm keeping the terrorists, jihadists, and violent extremists the hell out of our country, if that's okay with you. And I will never say it because it's not good to say it, and I'm knocking on nice, beautiful wood because I can tell it's ours because they spend a lot of money on building these things. But you haven't seen too much happening on that front, have you, huh? You notice? Okay, well, keep your eyes open, okay? Keep your eyes open because they'd love to do something. Just keep your eyes open. But there's a reason for things not happening also. We invested $2.5 trillion in the U.S. military. And as you all know, defense spending in North Carolina has soared. Made in the USA, all made in the USA. And for our great veterans, we passed VA choice and VA accountability. Nobody thought that was ever going to happen. We killed the leader of ISIS, al-Baghdadi. And we took out the mass murder of American troops. Soleimani is dead. I withdrew from the last administration's disastrous Iran nuclear deal. How about this? $150 billion for nothing. And don't forget, $1.8 billion in cash, in green. Many airplanes loaded up with cash. I recognized the true capital of Israel and opened the American embassy in Jerusalem. যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় সমাবেশে বক্তব্য রাখছেন রিপাবলিকান প্রার্থী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা সরাসরি ছিলাম সেখানে। এদিকে দুই প্রেসিডেন্ট প্রার্থীর চূড়ান্ত বিতর্কের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাধ্যতামূলক করা হয়েছে করোনা টেস্ট। বিতর্ক স্থল টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল থেকে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাব তার কাছে। সাকি, ধন্যবাদ ইমদাদ। আপনি দেখছিলেন যে সরাসরি নর্থ ক্যারোলাইনা থেকে আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনছিলাম। এখন কিন্তু রাত দিন তারা দুই প্রার্থী
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী এবং ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে আমরা বাস্তবে যেটা দেখতে পাচ্ছি যে এই কোভিড-19 মহামারীর মধ্যে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই তিনি কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন বেশি, একটু রয়েস হয়ে প্রচারণা চালাচ্ছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। তো আমরা দর্শকদেরকে সরাসরি নর্থ ক্যারোলাইনা থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য শোনাচ্ছিলাম, সেই বক্তব্যে কিন্তু তিনি অনেক বিতর্কিত সেই চিরায়ত বিষয়গুলোই উঠিয়ে নিয়ে আসছেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু আমেরিকার এক শ্রেণীর ভোটারদেরকে টানার জন্য সেই 2016 সালের যে নির্বাচনী প্রচারণার যে পলিসি, যে নীতি, যে স্ট্র্যাটেজি নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু এখন সেই পলিসি আবার নিচ্ছেন। কারণ অভিবাসী দেশ, পৃথিবীর সবচেয়ে বড় অভিবাসী দেশ হচ্ছে আমেরিকা, কিন্তু রিপাবলিকানরা ডোনাল্ড ট্রাম্প অভিবাসী বিরোধী বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কর্মসূচি তারা কিন্তু করে থাকেন এবং সেই জায়গায় তিনি তার এই 4 বছরের শাসন আমলে কিন্তু অভিবাসন বিরোধী অনেক কর্মসূচি তিনি গ্রহণ করেছেন। আজকেও তিনি এই যে নর্থ ক্যারোলাইনায় যে সমাবেশের বক্তব্য আপনি শুনছিলেন, সেখানে ইমিগ্রেন্টদের প্রসঙ্গে তিনি কথা বলেছেন, অভিবাসীদের প্রসঙ্গে তিনি কথা বলেছেন। তিনি আবারও আমেরিকার যে সীমান্ত, সেই সীমান্তকে নিরাপদ রাখার জন্য তার যে বিকল্প নেই এবং কেন নেই সেটি তিনি আবারও উপস্থাপন করেছেন। সেই পুরনো বক্তব্য আবারও ইসলামিক জঙ্গিবাদ নিয়ে তিনি কথা বলেছেন, তিনি বৈশ্বিক সন্ত্রাসবাদ নিয়ে তিনি কথা বলেছেন। তিনি কঠোর সমালোচনা করেছেন জো বাইডেনের, এবং জো বাইডেনের প্রচারণা যারা চালাচ্ছেন তিনি কিন্তু তাদেরও এক হাত নিয়েছেন। তো যেটি আপনি বলছিলেন যে এই প্রচারণা, রাত দিন প্রচারণা চালানোর মধ্যে দিয়েই কিন্তু আগামীকালকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় কিন্তু একটি বড় কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে প্রেসিডেন্সিয়াল ডিবেট। আমি সেই প্রেসিডেন্সিয়াল ডিবেট কভার করার জন্য যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে বেলমন্ট ইউনিভার্সিটিতে এসে উপস্থিত হয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনেই বেলমন্ট ইউনিভার্সিটিতে আলোকসজ্জা করে রাখা হয়েছে সেই ডিবেট স্থল, যেখানে দুই প্রেসিডেন্ট কালকে বিতর্কে দ্বৈরথে মুখোমুখি হবেন। আপনাকে আনন্দের সঙ্গে জানাতে চাই ইমদাদ যে আপনি জানেন যে ওহাইওর ক্লিভল্যান্ড এবং ইউটার সল্ট লেক সিটিতে যে ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেট হয়েছে এবং তার আগে যে প্রেসিডেন্ট ডিবেট হয়েছে, সেখানেও আমি কভার করার সুযোগ পেয়েছি এবং সেই অনুযায়ী ন্যাশভিলের এই চূড়ান্ত এবং সর্বশেষ ডিবেট কভার করার জন্য বাংলাদেশের একমাত্র সাংবাদিক হিসেবে আমি এই অনুষ্ঠানটি কভার করার সুযোগ পেয়েছি। আমি কিছুক্ষণ আগেই আমাকে অ্যাক্রেডিটেশন দেওয়া হয়েছে এবং এই অ্যাক্রেডিটেশন ছাড়া কিন্তু এই পুরো ক্যাম্পাসে এখন আর প্রবেশ করা যাচ্ছে না। এখানে আনঅথরাইজড কেউ এখানে প্রবেশ করতে পারছে না। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আজকে দিন থেকেই নেওয়া হয়েছে। এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং পুরো নিরাপত্তা ব্যবস্থাটি দেখছে প্রেসিডেন্টের যে নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস, সেই সিক্রেট সার্ভিস। এবং আপনি জানেন যে ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে ডিবেট কমিশন কিন্তু কড়াকড়ি করেছে ডিবেট যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যারা অনুষ্ঠানটি কভার করবে, যারা এই অনুষ্ঠানটি দেখবে, তাদের প্রত্যেককেই কিন্তু কোভিড-19 টেস্ট দিতে হবে। আমাকেও টেস্ট দিতে হয়েছে। এই যে আপনাকে দেখাচ্ছি, আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাচ্ছি, আমার বাঁ হাতে একটি কমলা রঙের ব্যান্ড আপনি দেখতে পাচ্ছেন, সেই ব্যান্ডটি পরে দেওয়া হয়েছে। আমাকে কিছুক্ষণ আগে আমি কোভিড টেস্ট দিয়েছি, সেই কোভিড টেস্টে নেগেটিভ আসার কারণে আমাকে এই ব্যান্ডটি পরে দেওয়া হয়েছে। শুধুমাত্র এই অ্যাক্রেডিটেশন হলেই হবে না, আপনাকে এই ব্যান্ডটিও নিতে হবে। এই দুটি ব্যান্ড এবং ব্যাচের কারণেই আপনি এই ইউনিভার্সিটিতে প্রবেশ করতে পারবেন এবং এই বিতর্ক অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। যে বিতর্ক নিয়ে কথা বলছি, সেই বিতর্কে কিন্তু ইতিমধ্যেই কিন্তু সেই বিতর্কে বিতর্ক নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে এবং যেটি শুরু করেছেন রিপাবলিকান দল এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে। আজকেও তিনি বিভিন্ন জায়গায় প্রচারণায়, গতকালকেও তিনি বলেছেন যে এই বিতর্ক যিনি সঞ্চালনা করছেন এনবিসি টেলিভিশনের সাংবাদিক ক্রিস্টিন ওয়ালকার, তিনি একজন ডেমোক্রেট সমর্থিত। সেই বিষয়টি উল্লেখ করে তাকে বলা হয়েছে যিনি রাজনৈতিকভাবে তিনি পক্ষপাতদুষ্ট একজন সাংবাদিক এবং সঞ্চালক। ইতিমধ্যে যে
কথাটি আমি আগেও বলেছি যে এই বিতর্কে যেন শুরুর বিতর্কের মতো ঝগড়া না হয়, সেজন্য দুইজন যখন কথা বলবেন তখন একজন যখন কথা বলবেন তখন কিন্তু আরেকজনের মাইক কিন্তু অফ থাকবে। এই বিষয়টিও কিন্তু পছন্দ করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আজকের বিভিন্ন কর্মসূচিতে সেটিরও সমালোচনা করছেন। তবে বিতর্ক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এই নির্বাচনে আগামীকালকের বিতর্কে কি হয় তার উপর কিন্তু নির্বাচনে ভোটারদের উপরে অনেকখানি প্রভাব ফেলে। আমরা এখন তাকিয়ে আছি সেই ডিবেট অনুষ্ঠানটি দেখার জন্য। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। এই ছিল আমার কাছে সর্বশেষ। মার্কিন নির্বাচনে প্রচারণার খবর আমাদেরকে জানাচ্ছিলেন বিতর্কস্থল টেনেসি অঙ্গরাজ্য থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব। ভোরের সময় আরও থাকছে। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে বন্দরগুলোতে বন্ধ, পণ্য খালাস, দিনে ক্ষতি 100 কোটি টাকার বেশি, ভোগ্যপণ্য সংকটের আশঙ্কা। চট্টগ্রামের হালদা নদী থেকে মিরসরাই বঙ্গবন্ধু শিল্পনগরীতে দৈনিক 14 কোটি লিটার পানি সরবরাহ নিয়ে সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। ওয়াসার প্রকল্পটি বাস্তবায়িত হলে হালদা নদী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা গবেষকদের, কিন্তু নানা যুক্তি দেখিয়ে প্রকল্পটির পক্ষে অবস্থান ওয়াসার এমডি ও নদী বিশেষজ্ঞদের। নুরজামাল আদিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। মোহরা ও মদুনাঘাট পানি সরবরাহ প্রকল্পের আওতায় প্রতিদিন হালদা নদী থেকে উত্তোলন করা হয় 18 কোটি লিটার পানি, যা চট্টগ্রাম নগরীতে সরবরাহ করা হয়। এদিকে মিরসরাই বঙ্গবন্ধু শিল্পনগরীতে পানি সরবরাহ দিতে আরও একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে ওয়াসা, যার মাধ্যমে দৈনিক 14 কোটি লিটার পানি তুলে সরবরাহ করা হবে এই প্রকল্পে। এই 32 কোটি লিটার পানি উত্তোলন করা হলে হালদা নদীর জীববৈচিত্র্য, ডলফিনের বিচরণ ও রুই জাতীয় মাছের প্রজননের ক্ষেত্র পুরোপুরি ধ্বংস হয়ে হালদা নদীর মৃত্যু ডেকে আনবে বলে আশঙ্কা হালদা বিশেষজ্ঞদের। শিল্পনগরীর জন্য যদি এখান থেকে 14 কোটি লিটার পানি উত্তোলন করা হয়, তাহলে আসলে হালদার ইকোসিস্টেম, এই যে রিভার ইকোসিস্টেম, সেটা হালদার জীববৈচিত্র্য, মৎস্য প্রজনন, ডলফিনের আবাসস্থল, এটা তো অবশ্যই বিঘ্ন হবে। একই সাথে চট্টগ্রাম ওয়াসার যে আরও দুটো প্রকল্প আছে, মদুনাঘাট প্রকল্প এবং মহড়া প্রকল্প, ওই দুটোও কিন্তু স্যালাইনিটির কারণে হুমকির সম্মুখীন হবে বলে আমি মনে করি। ওয়াসার নতুন প্রকল্পের জন্য হালদা নদী থেকে পানি উত্তোলনের পক্ষেই যুক্তি দাঁড় করালেন এই নদী গবেষক। হালদায় যে পানিটা আসে কর্ণফুলীর থেকে আসে এবং কাপ্তের পানিটা ছেড়ে দিলে সেটা এখানে ঢুকে আসে, এবং উপর থেকে যদি হালদাকে অত্যাচার না করি রাবার ড্যাম দিয়ে, স্লুইস গেট দিয়ে, তাহলে কিন্তু এই আসা যাওয়ার পানির মাঝখান দিয়ে হালদা খুব ক্ষতিগ্রস্ত হবে। আর যেখানে ওয়াসা বলছে যে 3.5% পানি আমরা নেব টোটাল পানির, সেটা হালদাকে খুব ক্ষতিগ্রস্ত করবে। এই আহাজারির কোনো অর্থ নেই। অন্যদিকে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দাবি 32 কোটি লিটার পানি উত্তোলনে হালদার জীববৈচিত্র্য কিংবা মা মাছের কোনো ক্ষতি হবে না। এই নদীটা জোয়ার ভাটার নদী, এটা জোয়ারে সমুদ্রে চলে যাবে পানিটা। আমরা যেহেতু জনগণকে পানি সরবরাহ করি এই নদী থেকে, সুতরাং আমাদেরকে ঘন্টায় ঘন্টায় মনিটরিং করতে হয় পানির ক্যারেক্টার কী, পানির মধ্যে কোন কোন ইনগ্রিডিয়েন্টস আছে, এগুলো সব আমরা স্টাডি করে আমরা এগুলো নোট করে আমরা ওইভাবে ব্যবস্থা গ্রহণ করি। কারণ কেমিক্যাল আমাদের দিতে হয়, সুতরাং কেমিক্যাল বাড়ানো কমানো সব এগুলোর উপর নির্ভর করে পানিটাকে পরিশোধন করার জন্য। তো সেই জন্য আমরা বলেছি যে এটাতে কোনো সমস্যা নেই। চট্টগ্রামের রাউজান ও হাটাজারি উপজেলার দীর্ঘ 98 কিলোমিটার এলাকা জুড়ে হালদা নদী। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে আলুসহ বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জেএম কাদের। গতকাল দুপুরে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। ডিসিবির মাধ্যমে কিছু মানুষ সুবিধা পেলেও এতে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন, অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণের মধ্যে বাজার নেই, এটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আমি যখন মন্ত্রী ছিলাম এটাকে ম্যানেজ করা সম্ভব হয়েছিল এবং আমার সময়কালে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সরকারের নিয়ন্ত্রণ সবখানেই ছিল। এখন মনে হচ্ছে এই নিয়ন্ত্রণটি সরকারের হাত থেকে অন্য কারো হাতে চলে গেছে এবং তারা সংঘবদ্ধ হয়ে বিভিন্নভাবে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে কমাচ্ছে নিজের ইচ্ছা মতো। গত দুদিন ধরে নাটোরে হঠাৎ সবজির দাম বেড়ে গেছে। সবজি বাজারের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে শহরের নিচা বাজার এলাকায় আছেন সহকর্মী আলমামুন, যাব তার কাছে। আলমামুন। ইমদাদ, আপনি জানেন যে নাটোরে গত 2 দফা বন্যা ও অতি বৃষ্টিপাতের কারণে সবজি উৎপাদনের একটা বড় বাধাগ্রস্ত হয়েছিল। এ কারণে সবজি বাজারে আমদানি বলতে একেবারেই কমে গিয়েছিল।
গত 2-3 দিন হলে সেই সবজিটা সামান্য কিছু উৎপাদন বাড়ছে এবং বাজারে কিছুটা সবজির আমদানি বেড়েছে। তবে দাম বলতে গেলে সেই অতিরিক্ত দাম এখনও রয়েছে। অতিরিক্ত দামের কারণে কৃষকদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে। শহরের নিচা বাজার এলাকায় বিশেষ করে এখানে বলতে গেলে আপনার বিশেষ করে বেগুন, বরবটি, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পেঁপে, করলা, পটল, ঢেঁড়স, মূলা, মুড়ি কচু, ফুলকপি এই জাতীয় সবজিগুলো বিশেষ করে বেশি উঠেছে। এছাড়া এখানে যে বিষয়টা বলতে গেলে আপনার লাউ 40 থেকে 50 টাকার মধ্যে রয়েছে। এই মিষ্টি কুমড়ার যেটা 30 থেকে 40 এবং 45 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া শাকের আটি আপনার বলতে গেলে এখানে 5 থেকে 8 টাকা পর্যন্ত শাকের আটি বিক্রি হচ্ছে। বিশেষ করে বরবটি 70, 80, 60 এরম রয়েছে। করলা 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। বন্যার যে 2 দফা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা, অতিরিক্ত দামের কারণে কৃষকরা সেই লাভটা কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এ কারণে এখানকার যে কৃষকরা সেটা লাভবান হওয়ার কিছুটা চেষ্টা করবেন। বিশেষ করে নাটোর জেলায় চলতি বছর 3,725 মেট্রিক টন সবজি উৎপাদন হয়েছে এই গত অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। ও এই সবজি উৎপাদনে কেন্দ্র করে যেটা বিশেষ করে নাটোর সদর উপজেলায় 1,225 হেক্টর সবজি উৎপাদন হয়েছেন। আর বন্যা কবলিত এলাকা বলতে গেলে নলডাঙ্গা ও সিংড়া এই দুটি এলাকায় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে 100 হেক্টর করে সবজি উৎপাদন হয়েছে। এছাড়া বলতে নাটোর সদরের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে 980 হেক্টর সবজি উৎপাদন হয়েছে। এছাড়া লালপুর, বাগাতিপাড়া যেটি বন্যা কবলিত এলাকার না, সে দুটি এলাকায় 765 হেক্টর ও 250 হেক্টর সবজি উৎপাদন হয়েছে। তবে যেটুকু বলতে যায় সবজির উৎপাদন স্থানীয় কৃষি বিভাগ যেটা দাবি করছে এই সবজির উৎপাদন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ এখনও শীতকালীন সবজির সময়সীমা এখনও পার হয়নি। এই কারণে আরও বাড়বে বলে তারা ধারণা করছে। বিশেষ করে কৃষকরা যেই ক্ষতি হয়েছেন অতিরিক্ত দামের কারণে সে দামটা কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে এখানে কৃষকরা সেটা বলছে না। আমি কথা বলে যেটুকু জানতে পারছি তারা যেটুকু বলছেন যে এই ক্ষতি তাদের পুষিয়ে উঠবে যদি দাম ন্যায্য মূল্য থাকে। আর 15 থেকে 20 দিনের মধ্যে নতুন করে আবার সবজি চলে আসবে বাজারে, নতুন করে আরও অতিরিক্ত সবজি আসবে, তখন দাম আরও কমে আসবে বলে ধারণা করছে। তবে ক্রেতাদের অতিরিক্ত দামের কারণে ক্রেতাদের নাবিশ্বাস অবস্থা রয়েছে। তারা অন্তত চাচ্ছেন দামটা কিছুটা কম হলে তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। বিশেষ করে নাটোর জেলা সবজি উৎপাদনের অন্যতম জেলা হলেও চলতি বছরের বন্যা এবং 2 দফা বৃষ্টির কারণে একেবারেই নাজুক অবস্থা রয়েছে। গত অক্টোবরের প্রথম দিকে যে বৃষ্টিপাত এবং বন্যা হয়েছে এখানে স্মরণকালের সর্বোচ্চ ভয়াবহ ক্ষতি হয়েছে। আপনি জানেন যে 88 সালের বন্যার রেকর্ডও পার হয়ে গেছে এই অক্টোবরের প্রথম সপ্তাহের যে বন্যাটি ছিল। বিশেষ করে নলডাঙ্গা ও সিংড়া উপজেলা, এই দুটি উপজেলার অনেক জমি এখনও পানির নিচে নির্জীবিত রয়েছে। সেই দুটি উপজেলায় কিন্তু এখনও সবজি উৎপাদন করতে পারছে না তারা। কৃষকরা সেখানে একটি বড় ধরনের বাধাগ্রস্ত হয়েছে। উঁচু জমি হিসাবে পরিচিত নাটোর সদর, বড়াইগ্রাম, বাগাতিপাড়া, গুরুদাসপুরের অংশ বিশেষ এবং লালপুরের সেই এলাকার সবজিগুলোই উৎপাদন মূলত হচ্ছে এবং এই উৎপাদিত সবজির কারণে একেবারে কম উৎপাদন রয়েছে। ও দুইটি উপজেলার বন্যার পাশাপাশি
দুইটি উপজেলা বন্যার পাশাপাশি যে বৃষ্টিপাত, এবার বৃষ্টিপাতও কিন্তু সর্বোচ্চ হয়েছে। এ কারণে সবজির উৎপাদনটা একেবারেই কম পর্যায়ে রয়েছে। ইমদাদ, এই ছিল নাটোরের নিচা বাজার থেকে আমার কাছে সর্বশেষ। নাটোর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আল মামুন, তিনি জানাচ্ছিলেন সবজি বাজারের খবর। উত্তর জনপদের জেলা নীলফামারীতে আগাম ধান ঘরে তুলতে না তুলতেই আগাম আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন চাষিরা। তবে আলু বীজের অস্বাভাবিক দামে কিছুটা বিপাকেও কৃষক। তারপরেও গত মৌসুমের চেয়ে এবার 1000 হেক্টর বেশি জমিতে আলু চাষ হবে বলে আশা কৃষি বিভাগের। নীলফামারী প্রতিনিধি শাকির হোসেন বাদলের ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। একসময়ের অভাবী জনপদ নীলফামারীর কিশোরগঞ্জ। আগাম ধান ও আলুতে এখন বদলে গেছে এ জনপদ। আলু লাগাতে ব্যস্ত চাষিরা। চলবে 15 নভেম্বর পর্যন্ত। আগাম আলু 60 থেকে 65 দিনের মধ্যে বাজারে চলে আসবে। এবার ভারী বৃষ্টির কারণে আগাম আলুর বীজ রোপণে কিছুটা দেরি ও বীজের দাম বেশি হলেও গতবারের চেয়ে এবার বেশি জমিতে আলু চাষ হবে। আলুর বীজে কেজি প্রতি কিনতে হচ্ছে আমাদেরকে 50 থেকে 56 টাকা কেজি। বীজ যারা কিনতেছি তাদের কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা একেবারে কম। লেবার, সার, কীটনাশক 85-86 টাকা আলু কেজি পড়তেছে গায়ে। কৃষক এবার তো লাভ তো দূরের কথা, এবার জমি বেচে খেয়েও দিন যাবে না। কৃষি বিভাগের তথ্য মতে আলু বীজের বাড়তি দাম বা বৃষ্টি আগাম আলু রোপণে বাধা হবে না। আশা রাখি যে এই আগাম আলুর মূল্যটা কৃষক ভালো পাবে। এখন আবহাওয়া ভালো আছে, আলু চাষে কোনো বাধা নেই। এই আবহাওয়ায় আলুর ফলনও আশানুরূপ হবে বলে আশা করছি। 4000 হেক্টরের বেশি জমিতে কিশোরগঞ্জ উপজেলায় এবার আলু চাষের লক্ষ্যমাত্রা রয়েছে প্রতি হেক্টরে 12 মেট্রিক টন। সময় সংবাদ, নীলফামারী। রাজধানীর পাইকারি আড়ত কারওয়ান বাজারে জমে উঠেছে সব ধরনের পণ্যের বেচা কেনা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শুভ খান। বিস্তারিত জানতে যাব তার কাছে। শুভ। ধন্যবাদ। আমি রয়েছি কারওয়ান বাজারে। তো আজকে আমরা এসে দেখতে পেয়েছি যে এখনো কিন্তু আলুর যে নির্ধারিত মূল্য সেটা কিন্তু কিছু কিছু আড়তে কার্যকর হয়েছে এবং কিছু কিছু আড়তে কিন্তু এখনো কার্যকর হয়নি এবং খুচরা পর্যায়ে কিন্তু আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি। কারওয়ান বাজারে আমরা যখন প্রবেশ করলাম তখন কিন্তু দেখেছি যে গতকালকের যে 40-42 টাকা কেজি দরেই কিন্তু বিক্রি হয়েছে খুচরা পর্যায়ে। এছাড়া পাইকারি পর্যায়েও কিন্তু দাম কিন্তু নিয়ন্ত্রণে আসেনি এবং এখন আমরা আসার পরে দেখলাম যে নতুন করে কিন্তু কিছু কিছু আড়ত এবং দোকানে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং এখানকার একজন খুচরা বিক্রেতার নাম প্রকাশে তিনি অনিচ্ছুক। তিনি জানিয়েছেন বাজারে কিন্তু এখনও সেই পূর্বের যে 38 থেকে 40 টাকা কেজি দরে পাইকারিতেই বিক্রি হচ্ছে। তারা বলছেন যে সরকার যে 30 টাকা মূল্য নির্ধারণ করে দিয়েছে পাইকারিতে সেরকম আড়তে কিন্তু তারা কিন্তু তার বাস্তবায়ন দেখতে পাচ্ছেন না, যে কারণেই আমরা দেখতে পাচ্ছি যে কারওয়ান বাজারে এখনও কিন্তু খুচরা বিক্রেতা অনেকেই আলু বিক্রি বন্ধ রেখেছেন। যে চিত্রটি আমরা এর আগে গত 2-3 দিন আগে কিন্তু দেখতে পেয়েছিলাম যে কারওয়ান বাজারে টানা 3 দিন আলু বিক্রি কিন্তু বন্ধ ছিল বা আলু আড়ত থেকে বিভিন্ন কোল্ড স্টোরেজ থেকে আলু আসা বন্ধ ছিল। তো আমরা আজকের যে চিত্র সেটি তো বললামই এবং আড়তদাররাও কিন্তু আসলে বলছেন যে তারা আগে কিনে রেখেছেন আলু, সে কারণে কিন্তু সরকারের যে নির্ধারিত মূল্য সেই নির্ধারিত মূল্যে কিন্তু আসলে তারাও আলু দিতে পারছেন না। হয়তো কালকে নাগাদ তারা বলছেন যে আলুর যে পাইকারি যে মূল্য সেটি তারা পুরোপুরিভাবে কার্যকর করতে পারবেন। তবে খুচরা যারা এখানে ক্রেতা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে আসলে যে প্রত্যেকটি আড়তের যে বোর্ড রয়েছে সে বোর্ডে যে মূল্য সরকারি মূল্য ঠিকই টানিয়ে রাখা হয়েছে, বাট আসলে খুচরা বিক্রেতারা যখন কিনতে যাচ্ছেন তখন কিন্তু তাদের কাছে বাড়তি দাম চাওয়া হচ্ছে। এই আলু নিয়ে যে এই নৈরাজ্য এটা কিন্তু বেশ কিছুদিন ধরেই চলছে। আমরা দেখলাম যে পেঁয়াজ এবং চালের মূল্য বাড়ার সাথে সাথে কিন্তু আলুর দামও কিন্তু অস্বাভাবিক বেড়ে গিয়েছে এবং শুরুতে কিন্তু আমরা দেখেছিলাম যে আড়তদাররা বা পাইকারি বিক্রেতা যারা তারা কিন্তু আলু সংকটের অজুহাত দিয়েছেন, কিন্তু সরকারি যে হিসাব সে হিসাব অনুযায়ী কিন্তু আসলে আলুর কোনো সংকট থাকার কথা না। কারণ এবছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে তথ্য তাতে 1,09,00,000 টন আলু উৎপাদিত হয়েছে দেশে এবং কম বেশি সারা বছরে প্রায় 70 লাখ টন আলু প্রয়োজন হয়। সে হিসেবে কিন্তু 39 লাখ টন আলু উদ্বৃত্ত থাকার কথা, যদিও কোল্ড স্টোরেজ মালিকরা বলছেন যে গত বছরের তুলনায় প্রায় 8 থেকে 10 লাখ টন আলু কম মজুত হয়েছে।
এবং গত কয়েক বছর ধরে আলুর যে মূল্য সেটি না পাওয়ার কারণে কৃষকরাও কিন্তু আলুর উৎপাদন কমিয়ে রেখেছেন। তো তারপরেও কিন্তু সরকারি যে হিসাব তাতে কিন্তু আলুর ঘাটতি থাকার কথা না, কিন্তু পাইকারি আড়তদাররা তারা কিন্তু বারবারই বলে আসছেন যে আলুর সংকট, অর্থাৎ আলু নিয়ে এক প্রকার তাদের যে সিন্ডিকেট এখানে কাজ করছে সেটি কিন্তু বলা যায়। এবং খুচরা পর্যায়ের যারা বিক্রেতা রয়েছেন তারাও কিন্তু এই জিনিসটা বারবার বলছেন যে যদি কোল্ড স্টোরেজ এবং আড়ত পর্যায়ে যদি মূল্যগুলো ঠিকভাবে মনিটরিং করা হয় তাহলে কিন্তু আমরা একটু দুঃখ প্রকাশ করছি শুভ খানের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য। কারণ বাজার থেকে যোগ দিয়েছিলেন শুভ খান। টাঙ্গাইলের ভুয়াপুরের যমুনা নদীর পাড়ে গোবিন্দ দাসী পাইকারি মাছের বাজারে উঠেছে বিভিন্ন প্রজাতির মাছ। সেখানে আছেন সহকর্মী কাদির তালুকদার, যাব তার কাছে। ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে টাঙ্গাইলের যে যমুনা নদী রয়েছে সেই যমুনা নদীর পাড়েই একটি মাছের বাজার টাঙ্গাইলের ভুয়াপুর অঞ্চলে। সেই মাছের বাজারে কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু এই যে ব্যাপক লোকজনের সমাগম হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে মানুষের যে সমাগম, এই সমাগম কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সকালের দিকে আরো একটু কম ছিল, বেলা যতই বাড়ছে এই মাছের সংখ্যাও তত বাড়ছে এবং মানুষের সমাগমও তত কিন্তু বাড়ছে। এই বাজারটি মূলত টাঙ্গাইলের যমুনা নদীর পাড়ে ভুয়াপুর উপজেলার একদম নদী ঘেঁষা এই বাজারটি। এই বাজারে ভোর থেকে সারা রাত ধরে এই যে জেলেরা রয়েছে সেই জেলেরা সারা রাত মাছ মেরে এই যে যমুনা নদীর মাছ এই এখানে আসে, এখানে এসে নদীতে প্রায় সহস্রাধিক জেলে রয়েছে। তারা কিন্তু প্রতিদিন এখানে মাছ নিয়ে আসে এবং মাছ বিক্রি করে। যে কারণে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে বা বিভিন্ন বাজার থেকে যারা পাইকারি ব্যবসায়ী রয়েছে সেই মাছের ব্যবসায়ীরা এখানে প্রতিদিন এসে কিন্তু এইখান থেকে মাছ নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে। একই সাথে এই যে স্থানীয় যে বাজার, স্থানীয় যে জনসাধারণ রয়েছে সেই জনসাধারণও কিন্তু এখান থেকে মাছ কেনার জন্য প্রতিদিন সকালে এসে ভিড় করে এবং জেলা সদর সহ বিভিন্ন উপজেলা থেকে মানুষ, প্রচুর পরিমাণে মানুষ আসে এই যে আসলে এই যমুনা নদীর মাছ কেনার জন্য। যমুনা নদীর মাছ আর অন্য যে কোনো জলাশয়ের মাছের কিন্তু পার্থক্য রয়েছে। সেই পার্থক্য সারা রাত ধরে এই জেলেরা মাছ এখানে আসতে শুরু করে, আসে এবং সেখানে এসে তারা তাদের মাছগুলো নিয়ে তারা এক প্রকার এই যে বিক্রি করে তারা আবার চলে যায়। প্রতিদিন আসলে এভাবে কিন্তু তাদের কার্যক্রম চলে। আর অন্যান্য বাজার যেখানে রয়েছে জেলা সদর বা অন্যান্য উপজেলার যে বাজার রয়েছে সেই বাজারের যারা পাইকার রয়েছে তারা এখানে আসে, এখানে এসে মাছ কিনে নিয়ে তারপরে কিন্তু এই মাছগুলো তারা অন্যান্য বাজারে বিক্রি করে। সেই বাজারে বিক্রি করায় এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে টাঙ্গাইলে কিন্তু সম্প্রতি ভয়াবহ বন্যা হয়েছিল। সেই বন্যার কারণে কিন্তু এখনো বিভিন্ন জলাশয়ের মাছও কিন্তু রয়েছে। সেই মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে মাছ কিন্তু ধরা পড়ছে। যমুনা নদীর পাশাপাশি এই যে জলাশয়ের মাছগুলো, সেই মাছগুলো কিনতে পাওয়া যায় এখানে নদীর যে কোনো মাছ, ছোট বড় সব রকমের মাছ রয়েছে এবং এই যে জলাশয়ের যে মাছ, সেই মাছ প্রচুর পরিমাণে পাওয়ার কারণে কিন্তু এখানে
দামও অনেকটাই কম রয়েছে। আর এই যে তরতাজা মাছ, সেই তরতাজা মাছ মানুষ এসেই এখানে তরতাজা মাছ পেয়ে যাচ্ছে। ভোরবেলা থেকেই তাদের শুরু হয় এই মাছ বেচা কেনা। মূলত 5টা থেকে 8টা পর্যন্ত এখানে মাছ বিক্রি হয়। এটি একটি পাইকারি বাজার। এই পাইকারি বাজারে মানুষ এখানে মাছ কিনতে এসে তারা দরদাম করে মাছ কিনে, যে আসলে বেশি দাম বলবে তাকেই কিন্তু এই মাছগুলো দেওয়া হবে। তারা মোটামুটি একটা বলা যায় যে একটা ওই ডাকাডাকি করেই মাছগুলো নিয়ে নিচ্ছে। তারা মূলত এখানে এসে এই মাছ দেখে যার যে মাছগুলো পছন্দ হয় সেই মাছগুলো কিন্তু আসলে এখান থেকে তারা নিয়ে যাচ্ছে, নিয়ে তারা কিন্তু এই এখান থেকে চলে যাচ্ছে। এবং মাছের যে দাম রয়েছে সে দামের বিষয়টি কিন্তু আসলে তারা মনে করছে যে দামও অনেকটাই কম, যে কারণে তারা কিন্তু এই মাছ নিয়ে তারা অনেকটাই খুশি রয়েছে। যেমন বিভিন্ন বাজারে থেকে এসে যেমন তারা পাইকাররা এসেই এখান থেকে নিয়ে ব্যবসা করছে, আবার অন্যদিকে যে এখানকার স্থানীয় লোকজন আছে বা বিভিন্ন উপজেলার থেকে যে আসে বা এখানকার যে স্থানীয় লোকজন আসে তারাও কিন্তু এখান থেকে মাছ নিয়ে অনেকটাই খুশি থাকে। যে কারণে আসলে বলা যায় যে এই যে এখানকার যে মাছ বাজার, সেই মাছ বাজারে আসলে সত্যি তারা এই খুশি থাকে। এবং এই একই সাথে আমি যদি আপনাকে বলতে চাই যে এখানে কিন্তু এই যে যমুনা নদী, সেই যমুনা নদীর পাশেই কিন্তু এই মাছ বাজার। এই মাছ বাজারের এই শত শত জেলে এবং এখানে যে ব্যবসায়ী রয়েছে, এখানে ব্যবসায়ীরাও কিন্তু শত শত ব্যবসায়ীরাও কিন্তু এখানে মাছ বিক্রি করে আসলে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এই যে এখানে বর্তমানে কিন্তু এই যে ইলিশ মাছ নিধনের যে একটি বিষয় রয়েছে, টাঙ্গাইলে কিন্তু ইলিশ মাছ নিধন হচ্ছে না বললেই চলে। এখানে আমরা জেলেদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই যে ইলিশ মাছের যে চাহিদা, ইলিশ মাছ, সেই ইলিশ মাছটি আসলে না থাকার কারণে এই দেশীয় প্রজাতির যে মাছ রয়েছে, নদীর মাছ রয়েছে, সেই মাছের চাহিদাও কিন্তু বেশি রয়েছে। যে কারণে আসলে এই এখানে তারা এখানে এই মাছ বিক্রি করে অনেকটাই খুশি রয়েছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের যমুনা নদী থেকে, যমুনা নদীর পাড় থেকে মাছের বাজারের বিস্তারিত। কাদির তালুকদার যোগ দিয়েছিলেন টাঙ্গাইল থেকে, জানাচ্ছিলেন মাছ বাজারের খবর। ঝিনাইদহের মিষ্টি পানের কদর শুধু দেশের মাটিতেই নয়, বিদেশেও রয়েছে। পানের আবাদ করে প্রতি বছর লাভবান হলেও এবার দাম কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে বলে দাবি চাষিদের। করোনা, ঘূর্ণিঝড় আম্পান আর হুটহাট বৃষ্টির কারণে এ অবস্থা বলে মনে করেন তারা। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পূর্ব আকাশে সূর্যের দেখা মেলার আগেই শহরের নতুন হাটখোলা বাজারে পান নিয়ে হাজির হন ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, হরিণাকুণ্ড উপজেলার বিভিন্ন গ্রামের পান চাষিরা। ভোরে ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম হয়ে ওঠে বাজার। এই বাজারে প্রতি বৃহস্পতিবার ও রোববার বিক্রি হয় মিষ্টি জাতের পান। বাজারে প্রতি ৮০টি পান প্রকার ভেদে ৫ টাকা থেকে শুরু করে ১২০ টাকা দরে বিক্রি হয়, যা গত সপ্তাহের চেয়ে কিছুটা কম। স্থানীয় ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা এখান থেকে পান কিনে পাঠান দেশের বিভিন্ন স্থানে। কৃষকরা বলছেন, করোনা, ঘূর্ণিঝড় আম্পান আর বৃষ্টির কারণে এবছর পানের ফলন ভালো হয়নি। এর উপর দাম কম যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। গত হাটে যা বেচছিলাম তার চেয়ে আজকে ৫ টাকা 7 টাকা কম। যেটা ১০০ বিক্রি আছে এবার বিক্রি আছে ৩০-৩৫। এর কোনো বাজার নেই, আমরা থেকে চাষ করতে পারছি না। মনে করেন যে করোনাতে আরও সমস্যা। লোন দিতে থালিতে আছে, লোন নিয়ে পান চাষ করে কিছু আগানো যাইতে আর কি। ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সব এলাকার থেকে আসে। ৫০ থেকে ৬০ লক্ষ টাকার পান বিক্রি হয়। পৌষ এবং মাঘ ফাল্গুন মাসে এখানে প্রায় কোটি টাকার পান বিক্রি হয়। এদিকে নিরাপদ পান উৎপাদনে কৃষি বিভাগ থেকে সম্ভাব্য সব রকমের প্রযুক্তির সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। কৃষক ভাইরা যাতে ভালো দাম পায়, ন্যায্য দাম পায়, এই জন্য আমরা বড় বড় রপ্তানিকারকদের যারা পান রপ্তানি করে থাকে তাদের সাথেও সংযোগ ঘটানোর বিষয়ে প্রচেষ্টা অব্যাহত আছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে এবছর জেলার ৬ উপজেলায় প্রায় ২৫০০ হেক্টর জমিতে পানের আবাদ করা হয়েছে। উৎপাদন আশা করা হচ্ছে ৩০,০০০ মেট্রিক টন। সময় সংবাদ, ঝিনাইদহ।
নৌযান শ্রমিকদের ধর্মঘটের কবলে পড়ে দেশের আমদানি বাণিজ্যে মারাত্মক বিপর্যয় নেমে আসছে। পণ্য খালাস না করে বিদেশি জাহাজ অলস বসে থাকায় দিনে শত কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। নৌযান শ্রমিক ফেডারেশন বলছে লোকসানের তুলনায় তাদের দাবির পরিমাণ নগণ্য। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত দুদিন ধরে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ থাকায় 9 লাখ মেট্রিক টন পণ্য নিয়ে অলস বসে আছে 40টির বেশি বিদেশি জাহাজ। নির্ধারিত সময়ের বেশি বন্দরে অবস্থান করায় এসব জাহাজকে প্রতিদিন 10 থেকে 15,000 মার্কিন ডলার জরিমানা গুনতে হয়। এর ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি বিদেশি জাহাজ মালিকদের কাছে ইমেজ সংকটের মুখে পড়ছে চট্টগ্রাম বন্দর। যেহেতু খালাস করতে পারছে না, তাহলে বিদেশি জাহাজ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ক্ষতির কারণে তখন পরবর্তীতে অন্য জাহাজ পাঠাতে ওরা অনীহাবোধ করবে। বন্দর কেন্দ্রিক পণ্য পরিবহনের জন্য লাইটারের জাহাজ রয়েছে প্রায় 3000। বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেল থেকে প্রতিদিন অন্তত 1.5 লাখ মেট্রিক টন পণ্য দেশের বিভিন্ন ঘাট এবং নদী বন্দরে পৌঁছে দেয় লাইটারের জাহাজগুলো। কিন্তু ধর্মঘটের কারণে কোথাও কোনো পণ্য খালাস হচ্ছে না। আনলোডিং বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে দেখা যাবে যে এর অ্যাকচুয়ালি যে ইম্প্যাক্ট সেটা ভোক্তাদের উপরে গিয়ে পড়বে। আন্দোলনরত শ্রমিক নেতাদের দাবি, চলমান নৌযান ধর্মঘটে যে আর্থিক ক্ষতি হচ্ছে তার তুলনায় তাদের দাবিকৃত টাকার পরিমাণ একেবারে নগণ্য। আর তাই ক্ষতি এড়াতে তাদের দাবি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই। আমাদেরকে যে যদি দিনে 100 টাকা করে যদি এটা দেয় বা 150 টাকা করে যদি দেয়, তাতে কি এই ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল? বাংলাদেশের আমদানি পণ্যের 40% বেশি পরিবহন করে লাইটারের জাহাজগুলো। একই সাথে আমদানিকৃত তেল পরিবহন করা হয় লাইটার ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নৌযান শ্রমিকদের ধর্মঘটের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম সমুদ্র বন্দরে আছেন সহকর্মী শফিকুল আলম এবং মোংলা বন্দরে আছেন সহকর্মী মাহমুদ হাসান। প্রথমে আমরা যাব চট্টগ্রামে শফিকুল আলমের কাছে। শফিক। ইমদাদ, নৌ পরিবহন শ্রমিকদের ধর্মঘট এই পর্যন্ত প্রায় 55 ঘন্টা অতিবাহিত হয়েছে। এখনো পর্যন্ত আসলে ধর্মঘট প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত আসেনি, কারণ প্রতিদিনে কিন্তু তারা রাতে দফায় দফায় মিটিং করছে প্রত্যাহার হবে কিনা, কিন্তু কোনো সিদ্ধান্ত আসতে পারেনি। আমি সকালেও কিন্তু নেতাদের সাথে, বেশ কয়েকজন শ্রমিক নেতাদের সাথে কথা বলেছিলাম, তারা কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। তা আসলে এই যে ধর্মঘট এটি কোথায় গিয়ে ঠেকে এবং আরও কতদিন দীর্ঘায়িত হচ্ছে সেটি এখন আসলে বোঝা যাচ্ছে না। তবে একটা বিষয় ক্লিয়ার, সেটি হচ্ছে যত দীর্ঘ হবে, যত সময় বাড়বে, ততই কিন্তু ক্ষতির পরিমাণ কিন্তু বাড়বে। কারণ এই খাতের সাথে জড়িত রয়েছে 50,000-এর বেশি শ্রমিক রয়েছে এবং প্রায় 3,000-এর বেশি লাইট জাহাজের মালিক রয়েছে, আমদানিকারকরা রয়েছে, বন্দর রয়েছে এবং যে বহির্নোঙরে রয়েছে, এবং এছাড়া বিদেশি যে জাহাজ কোম্পানিগুলো রয়েছে তাদের এজেন্ট রয়েছে। অর্থাৎ পুরো একটি সার্কেল ঘিরে কিন্তু এই বন্দরের কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়। সেক্ষেত্রে কিন্তু একটা খাত যদি কোনো সমস্যা হয়, সেটির প্রভাব কিন্তু বেশ কিছু জায়গায় পড়ে। বিশেষ করে আপনারা হয়তো জানেন যে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে কিন্তু পণ্যগুলো খালাস হয়ে থাকে লাইটের জাহাজে করে। সেই যেখানে বড় বড় মাদার ভেসেলগুলো রয়েছে, সেই মাদার ভেসেলগুলো থেকে কিন্তু লাইটের জাহাজ করে পণ্য আনে। সেই মাদার ভেসেলগুলো প্রায়, আজকে আমি যেটি ওয়েবসাইটে যেটি দেখলাম, প্রায় 37 থেকে 38টি শুধু পণ্যবাহী বা যেগুলো লাইটের জাহাজ করে যে পণ্যগুলো আনে, সেরকম জাহাজ অপেক্ষা করছে 37 থেকে 38, যেখানে 14,000 বা 15,000 মেট্রিক টনের মধ্যে বিভিন্ন পণ্য রয়েছে। বিশেষ করে ভোগ্য পণ্য, সিমেন্ট, ক্লিংকার এবং তেল, বিভিন্ন শিল্প কারখানার কাঁচামাল রয়েছে, যার কারণে আমাদের এই সমস্যায় যে কারণে আসলে বন্দরে নানা সমস্যার সৃষ্টি হতে পারে আগামীতে। কারণ এই যে বড় বড় মাদার ভেসেলগুলো থেকে পণ্যকে নির্ধারিত সময়ে কিন্তু বের করতে না পারলে কিন্তু সমস্যা সৃষ্টি হয়, অর্থাৎ সেখানে মাসুল গুনতে হয়। একটি জাহাজকে প্রতিদিন কিন্তু $12,000 মাসুল গুনতে হয়। সেক্ষেত্রে কিন্তু 50টি জাহাজ থাকলে প্রায় $6 থেকে $7 লাখ কিন্তু মাসুল গুনতে হবে প্রতিদিন। আর এটি পুরোপুরি দিতে হবে কিনা আমদানিকারকদেরকে, এবং আমদানিকারকরা কিন্তু সেই টাকাগুলো কিন্তু ভোক্তার গায়ের
মানুষের উপর ছড়াই দিবে। অর্থাৎ শেষ পর্যন্ত গিয়ে কিন্তু ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে এবং দেশের ভাবমূর্তি নষ্ট হবে বহির্বিশ্বে। যেহেতু মাদার ভেসেলগুলো নির্দিষ্ট সময়ে কিন্তু একটি চক্র আকারে কিন্তু সারা বিশ্বে কিন্তু এগুলো ঘুরে ঘুরে কিন্তু বিভিন্ন বন্দরে কিন্তু ঘুরে নির্দিষ্ট সময় করে, সেক্ষেত্রে যদি এখানে 10 দিনের জায়গায় যদি 15 দিন বা 20 দিন লেগে যায় তাহলে তারা অন্যান্য যে শিডিউল রয়েছে অন্যান্য দেশের সেই শিডিউলগুলো মিস করবে। এতে করে তারা নানা সমস্যায় পড়বে, যার ফলশ্রুতিতে চট্টগ্রাম বন্দরে এই মাদার ভেসেলগুলো আসতে চাইবে না। আমরা শ্রমিকদের সাথেও গতকালকে কথা বলেছিলাম, শ্রমিকরা বলছেন যে আসলে তারা চায় না কিন্তু এরকম ধর্মঘট হোক, কিন্তু যেহেতু লাইটার জাহাজ মালিকরা যে ধর্মঘটের ডাক দিয়েছে সেই জন্য তাদেরকে এই ধর্মঘট পালন করতে হচ্ছে এবং তারা কিন্তু খুব ক্ষতির মুখে আছে বলছেন, কারণ দিনে এনে দিনে খায়। ঠিক শ্রমিক যারা তারা বলছেন যে এই যে ধর্মঘটটা যে প্রত্যাহার করলে সেটা আমাদের জন্য ক্ষতি হবে। যদিও বা যে লাইটার জাহাজের মালিক রয়েছে, মালিক পক্ষ কিন্তু এখনও অটুট তাদের সেই দাবি ওগুলো পূরণ করা নিয়ে। এখানে যে 11টি দাবি উত্থাপন করা হয়েছে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দাবি সেটি হচ্ছে শ্রমিকদের খাদ্য ভাতা দেওয়ার যে কথাগুলো বলা হয়েছে সেই দাবিটার প্রতি তারা গুরুত্ব আরোপ দিচ্ছে এবং তারা বলছেন যে এই খাদ্য ভাতার যে দাবি সেটি অল্প টাকা, সেক্ষেত্রে কিন্তু প্রতিদিনই কিন্তু শত কোটি টাকার ক্ষতি হচ্ছে। সরকার সেই বিষয়টি কেন দেখছে না আমাদেরকে, অর্থাৎ শ্রমিকদের যে যদি সে ভাতাগুলো দেওয়া হয় তাহলে এত ক্ষতি হবে না। আরেকটি বিষয় যে এখানে পণ্যগুলো রয়েছে, ভোগ্য পণ্যগুলো এগুলো বেশি দিন থাকে না কিন্তু জাহাজের হোল বা কিন্তু হ্যাচ রয়েছে সেখানে, কারণ এগুলো বেশি দিন থাকলে কিন্তু পরবর্তী যে এই পণ্যগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। যেখানে রয়েছে চাল, ডাল, ছোলা, খেসারি সহ বিভিন্ন ভোগ্য পণ্য, যেটি হচ্ছে মানুষের প্রতিদিন নিত্যপণ্য জিনিস। আর এগুলো যদি নির্দিষ্ট সময় যদি গোদামে তুলতে না পারে সেক্ষেত্রে কিন্তু তারা আমদানিকারকরা সেগুলো বাজারে বিক্রি করতে পারবে না। যদি বাজারে বিক্রি করতে না পারে সেক্ষেত্রে কিন্তু বাজারে কিন্তু এই খাদ্যের সংকট দেখা দিবে এবং যার ফলশ্রুতিতে কিন্তু পণ্যের দাম হু করে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু এখনো পর্যন্ত 55 ঘন্টা অতিবাহিত হয়েছে বা 2 দিন বা 2.5 দিনে অতিবাহিত হয়েছে, আগামীতে যদি আরও 1 দিন 2 দিন হয় তাহলে হয়তো এর প্রভাব আরও বেশি পড়বে। অর্থাৎ দিন যতই সামনে যাবে তত কিন্তু এর প্রভাব কিন্তু পড়বে। এখানে এই খাতে যে লাইটার শ্রমিকরা রয়েছে, এখানে প্রায় 50,000 শ্রমিকরা রয়েছে। প্রতিটি এখানে লাইটার জাহাজে কিন্তু 15 থেকে 16 জন করে এখানে কাজ করে এবং পুরো বাংলাদেশে আমরা যতটুকু তথ্য পেয়েছি প্রায় 3 লাখের বেশি শ্রমিক রয়েছে, এখানে নৌযান শ্রমিক রয়েছে। আর চট্টগ্রামে রয়েছে 50,000-এর বেশি নৌ শ্রমিক। সেক্ষেত্রে যদি তাদের 100 টাকা করে হিসাব হয় তাহলে তাদেরকে 50 লাখ টাকা দিনে দিয়ে দিলে হচ্ছে, সেই বিষয়ে তারা বলছেন। কিন্তু এখানে সমস্যা হয়েছে যে লাইটের যে মালিকরা রয়েছে তারা কিন্তু একেবারে অটুট তাদের সেই সিদ্ধান্তে। তারা বলছেন যে বিভিন্ন সময় যদি তারা দাবি দাওয়া দিয়ে আসলো, তারা বেশ কিছু দাবি দাওয়া তারা পালন করেছেন, তারপরেও কিন্তু তারা সেই দাবি দাওয়া আবারও নতুন দাবি দাওয়া উপস্থাপন করেন, এমনটাই বলছেন লাইটারের জাহাজ মালিক সমিতি যারা রয়েছেন। তো এই ধর্মঘটের পরে আসলে বন্দরের ক্ষতিগ্রস্ত হয়, আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশের অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে এবং ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আপনারা যেটাই জানতে পারছেন যে মোংলা থেকে আমি এখন দাঁড়িয়ে আছি পোষণ নদীর পারে। সেখানে যে নৌযান শ্রমিক এবং যে লাইটার শ্রমিকের যে কর্মবিরতি সেটা মোংলায় এখনো 3য় দিনের মতন চলছে। তো তারা যেটা জানিয়েছে আমাদের কাছে যে লাইটার শ্রমিক এবং নৌযান শ্রমিকদের যে 11 দফা এবং 15 দফা দাবি, সেই দাবি নিয়ে তারা কিন্তু এখনো অনড় রয়েছে, কিন্তু এ পর্যন্ত মালিক পক্ষ এ ব্যাপারে কোনো ব্যবস্থাই নিচ্ছে না বা করছে। আর আজকের নূতন আরো 3টি জাহাজ মোংলা বন্দরে নূতন করে পণ্য বোঝাই নিয়ে এখানে আসবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে মোংলা বন্দরে যে অবস্থা এখন বিরাজ করছে যে সকল জাহাজের পণ্য ওঠানামা কাজ এখন বন্ধ রয়েছে। আর এখানে আসবে, তাই আপনাদেরকে জানিয়ে রাখি যে মোংলা বন্দরে যে অবস্থা এখন বিরাজ করছে যে সকল জাহাজের পণ্য ওঠানামা কাজ এখন বন্ধ রয়েছে। আর এদিকে যে নৌযান শ্রমিকদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতির কারণে মোশন নদীতে প্রায় চতুর্দিকে বিভিন্ন দিক থেকে প্রায় 4.5 থেকে 5 শতাধিক নৌযান এখানে অবস্থান করছে। তা মোংলা বন্দরে যে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে যে মোংলা বন্দরে যদি মাল খালাস না করতে পারে, নৌযান বা কোনো লাইটার জাহাজ ওখানে না যায়, তাহলে তারা বড় ধরনের লোকসানের মুখে পড়বে। কারণ মাল যদি খালাস না করতে পারে, দেশের বিভিন্ন অঞ্চলে যদি তারা না পাঠাতে পারে,
তাহলে তারা আর্থিক সংকটের মধ্যে পড়বে। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে যদি এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংকটের মুখে মোংলা বন্দর পড়েনি, কিন্তু এরা যদি লাগাতারভাবে চলতে থাকে তা মোংলা বন্দরের উপরে কিন্তু একটা বড় প্রভাব পড়বে। কারণ মোংলা বন্দরে যে জাহাজগুলো রয়েছে তারা পণ্য খালাসের অপেক্ষায় এখন পর্যন্ত আছে। তৃতীয় দিনের মতো নৌযান শ্রমিকদের যে কর্মবিরতি এখানে তারা চালিয়ে যাচ্ছে, তারা কিন্তু তাদের দাবির ভিতরে অনার রয়েছে এবং মালিক পক্ষ তারাও কঠোর অবস্থানে রয়েছে। তারা কিন্তু শ্রমিকদের কোনো দাবি তারা মানতে রাজি না। কিন্তু নৌযান শ্রমিকেরা এখান থেকে যে কথা বলেছে যে ইতিপূর্বে বেশ কয়েকবার মালিক পক্ষের সাথে ত্রিপক্ষীয় বৈঠকও হয়েছে, তারা তাদের দাবি মেনে নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু অদ্যাবধি তাদের প্রতিশ্রুতি কেউই মালিক পক্ষ তারা মেনে নেয়নি। যার কারণে সর্বশেষ তারা আগেও একবার আন্দোলন করে তাদেরকে জানিয়ে দিয়েছিল, মানববন্ধন করে জানিয়ে দিয়েছিল যে তাদের যৌক্তিক দাবি দেয়া তারা যদি মেনে না নেয় তাহলে তারা কর্মবিরতি পালন করবে। কিন্তু সেই সময়সীমার মধ্যে মালিক পক্ষ তাদের কোনো দাবি দেওয়া না মানায় তারা কিন্তু সেই কর্মবিরতি এখন শুরু করেছে। গতকালকের পর্যন্ত তারা বলেছিল যে মালিক পক্ষ যদি আমাদের দাবি দেওয়া মেনে নেয় তাহলে আমরা কর্মবিরতি প্রত্যাহার করব। কিন্তু আমাদের এখান যে লাইটার শ্রমিক ইউনিয়ন যেটা আছে নেতৃবৃন্দ যেটা জানিয়েছে এবং নৌযান শ্রমিক ফেডারেশনের যে আঞ্চলিক শাখা আছে তারাও আমাদেরকে জানিয়েছে যে আমরা কঠোর অবস্থানে আছি। যদি আমাদের এই দাবি দয়া মালিক পক্ষ মেনে না নেয়, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দয়া মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব। এদিকে বন্দর ব্যবহারকারী যারা আছে, ব্যবসায়ীরা যারা আছে, তারা আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত তারা বড় ধরনের কোনো সমস্যা হয়নি, কিন্তু এভাবে যদি তাদের লাগাতার কর্মবিরতি চলতে থাকে তাহলে তারা বড় ধরনের আর্থিক সংকটের মধ্যে পড়বে। কারণ টাইম শাটারের কিছু জাহাজ আছে যে জাহাজে 24 ঘন্টায় তারা 20 থেকে 30,000 মার্কিন ডলার তাদেরকে গচ্ছা দিতে হচ্ছে। তাহলে 10 থেকে 12টা জাহাজ যদি মোংলা বন্দরে অবস্থান করে সেখান থেকে 200 থেকে 250 কোটি টাকা পার ডে তাদেরকে গচ্ছা দিতে হচ্ছে। এখন তারা একটা কথাই বলেছে যে মালিক শ্রমিকদের যদি দাবি যৌক্তিক থাকে তাই মালিক পক্ষ সেটা মেনে নেওয়া উচিত। না হয় শুধু মোংলা বন্দর নয়, দক্ষিণ অঞ্চল কিন্তু মোংলা বন্দরের উপরে নির্ভর করে। এখানে এই যে মূল্যবান মালামাল নিয়ে দুইটি জাহাজ মোংলা বন্দরও এখন অবস্থান করছে, বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে, মেশিনারিজ নিয়ে। এই মেশিনারিজ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার কথা রয়েছে। এখান থেকে বন্দর যেটিতে তারা ভিড়ে আছে তারা সড়ক পথে নিয়ে যাচ্ছে, কিন্তু কিছু মূল্যবান কিছু মালামাল তারা নৌপথে নেওয়ার জন্য পরিকল্পনা করেছে। কিন্তু যদি এভাবে লাগাতার যদি নৌযান শ্রমিকদের যদি এই কর্মবিরতি চলে তাহলে কিন্তু তারা সময় মতন জাহাজ এখান থেকে তারা ডিসচার্জও করতে পারবে না এবং নৌপথেও তারা নিতে পারবে না। কিন্তু তারা একটা কথা বলেছে যে যদি এভাবে লাগাতার নৌযান শ্রমিকদের যদি কর্মবিরতি চলে তা কর্মবিরতির কারণে কিন্তু মোংলা বন্দর সহ দক্ষিণ অঞ্চলে কিন্তু অনেকটাই এর প্রভাব পড়তে শুরু করেছে এখন থেকেই। আমি আপনাকে জানিয়ে রাখি যে মোংলা বন্দরে যে এখন যে অবস্থা, কোনো জাহাজের গায়ে এখন পর্যন্ত কোনো লাইটার বা কোনো কার্গো জাহাজ তারা এখানে নেই। তারা এই কর্মবিরতির সাথে একতা ঘোষণা করে সব জায়গা থেকে তারা কিন্তু এখান থেকে সরিয়ে এসেছে। এদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে যে এখানে বন্দরে যারা ব্যবসায়ী রয়েছে তারা যদি এভাবে শ্রমিকদের লাগাতার যদি কর্মবিরতি চলে তাহলে কিন্তু এখানে কিন্তু বড় ধরনের সমস্যায় পড়বে। তা আমার কাছে এই ছিল মোংলা বন্দরের পশুর নদীর পাড় থেকে সর্বশেষ খবর। মোংলা থেকে নৌযান শ্রমিকদের ধর্মঘটের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ হাসান এবং এর আগে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন শফিকুল আলম। ভোরের সময় আরও থাকছে। আবারও বড় ধরনের ধাক্কা খেল অক্সফোর্ডের ভ্যাকসিন। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে এক স্বেচ্ছাসেবকের মৃত্যু, ইউরোপে করোনা পরিস্থিতির অবনতি। দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। আজ মহাষষ্ঠী, চণ্ডীপাঠ, ধূপ আর ঢাকের তারে শুরু হচ্ছে পূজার আনুষ্ঠানিকতা। করোনা মহামারীর কারণে এবারের দুর্গাপূজায় নেই তেমন আমেজ। দুপুরেই শেষ হবে দেবীর ষষ্ঠীবিহিত পূজা। সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। জনসমাগম এড়াতে দেয়া হয়েছে কয়েক দফা নির্দেশনা। গত 17 সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সোমবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা।
এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী মৌসুমী মৌ। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। মৌ, গতকালকে মহাপঞ্চমী ছিল এবং মহাপঞ্চমীর সময় যে বোধন, তার মধ্য দিয়ে কিন্তু শারদীয় দুর্গোৎসবের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। আমরা আছি ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে। তো এখানে সকাল থেকে যেটা হচ্ছিল মহাষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা, আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে কোনো ভক্ত বা দর্শনার্থী নেই, কিন্তু বেলতলায় পুজোর মণ্ডপ, যেখানে আসলে বোধন পরবর্তী আজকের যে ষষ্ঠী কল্পারম্ভ করা হবে সেটি প্রস্তুত করা হয়েছে। এখনো পুরোহিত মশাই এসে পৌঁছেছেন, কিন্তু পুজোর যাবতীয় জোগাড় যন্ত্র শুরু হচ্ছে, এখনো শুরু হয়নি। আমরা দেখতে পাচ্ছিলাম ফুল বেলপাতা নৈবেদ্য সেগুলো আনা হয়েছে, একটু আগে থেকে বাছা শুরু হয়েছিল, যেটা দিয়ে আশীর্বাদ করা হবে এবং দেবী চরণে অঞ্জলি দেওয়া হবে এবং ঢাকিরা চলে এসেছে। এবং আমরা তো জানি এবার তো আসলে করোনা, তো করোনার কারণে যেটা হয়েছে উৎসবটা সীমিত করা হয়েছে, সংক্ষিপ্ত করা হয়েছে এবং আসলে উৎসবকে সীমাবদ্ধ করা যায়, সংক্ষিপ্ত করা যায়, কিন্তু উৎসবের থেকেও পুজোর যে আনুষ্ঠানিকতা, যতদূর পর্যন্ত শাঁখের আওয়াজ যাবে, যতদূর পর্যন্ত ঢাক শোনা যাবে, ততটুকু আসলে মানে ওটা তো ম্লান হয় না। আনন্দকে ছোট করা যায় না, আনন্দ সবার। এখন যতদূর পর্যন্ত শাঁখ ঢাক কাঁসার ঘন্টার আওয়াজ যাবে, ততদূর পর্যন্ত মনের মধ্যে একটা অন্যরকম একটা আনন্দ আর কি, মানে সবাই মিলে তো পুজো। এবং আমরা তো 12 মাসে 13 পার্বণ, অসাম্প্রদায়িক দেশ আমাদের, এবং আমরা সবসময় উদযাপনের সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি আর কি। তো আলাদা করে পুজোর একটা গুরুত্ব রয়েছে, পার্বণের একটা গুরুত্ব রয়েছে। এখন শ্রী শ্রী দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা, আমরা জানি যে পঞ্চমীর বোধন, ষষ্ঠীর বিহিত পুজো, অধিবাস, সপ্তমীর চক্ষুদান, অষ্টমীর কুমারী পুজো, যদি এবার কুমারী পুজো থাকছে না, নবমীর মহাযজ্ঞ এবং দশমীর বিসর্জন, এই পুরো আনুষ্ঠানিকতাটা কিন্তু দুর্গাপুজোকে ঘিরে এবং এক একটা দিনের এক একটা বিশেষত্ব রয়েছে। যেমন আজকে যে ষষ্ঠী পুজো, তো ষষ্ঠী পুজোর যে আনুষ্ঠানিকতা আমরা দেখতে পাচ্ছিলাম যে পুজোর যে বেদি বেলতলাতে, সেখানে ফুল বেলপাতা নৈবেদ্য প্রস্তুত রয়েছে এবং মঙ্গল ঘট, যেখানে গতকালকে ঘট প্রতিস্থাপন করা হয়েছিল, সেটি প্রস্তুত রয়েছে। আজকে মঙ্গল ঘটে প্রাণ সঞ্চার করা হবে এবং ধরা হয় মানে মৃন্ময়ী মাটি দিয়ে তৈরি, তো চিন্তা করা হয় দেবী দুর্গাকে, তো সেখানে প্রাণ ঘটের মধ্যে যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয় তখন সেটিকে জীবন্ত দেবী ধরা হয়, দুর্গা ধরা হয়, যে দুর্গার মধ্যে প্রাণ সঞ্চার করা হয়েছে। এবং আগামীকালকে তো চক্ষুদান, তারপর হৃদয়াঙ্গম করা হয় আলাদা করে, দেবী দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী প্রত্যেককে চক্ষুদান করা হবে, তারপর হৃদয়াঙ্গম করা হবে, তাদের মধ্যে প্রাণের সঞ্চার করা হবে। আজকে মঙ্গল ঘটে প্রাণের সঞ্চার করা, আমি দেখতে পাচ্ছিলাম যে একবার করে করে এক একজন পুজোর যে উপচার, পুজোর যে উপকরণ সেগুলো নিয়ে আসছেন আর কি, এবং পুরোহিত মশাই তিনিও প্রস্তুতি নিচ্ছেন তার মতো করে। এখানে আমি 7টা ঘট দেখতে পাচ্ছি এবং পুজোর যে বাকি উপকরণ সেগুলোর প্রস্তুত হচ্ছে। কিছুক্ষণ পরে শুরু হবে ষষ্ঠী কল্পারম্ভ। ওটা কি যে ষষ্ঠী পুজো শুরু করার আগে, কোনো কিছু শুরু করার আগে সংকল্প করতে হয়, প্রতিজ্ঞা করতে হয় যে আমি এই কাজটা শুরু করব, সেটা প্রতিজ্ঞা করে শুরু করা, যে আমি ঠিকঠাক মতো পূজা করব। প্রত্যেক দিনের আগে এটা করতে হয়, ষষ্ঠী কল্পারম্ভ, সপ্তমী কল্পারম্ভ, অষ্টমী কল্পারম্ভ, মানে পুজোর আগে এটা পুজোরই একটা উপচার আর কি। তো সেটি করে সেটিরই প্রস্তুতি চলছে। তারপরে তো বিহিত পুজো, বিহিত পূজা যেমনটা হয় প্রত্যেক দিনই কিন্তু বিহিত পুজো হয়ে থাকে, সপ্তমীর বিহিত পুজো, অষ্টমীর বিহিত পুজো। বিহিত পুজোতে ষোড়শ উপচার, ফুল বেলপাতা, তুলসী, নৈবেদ্য, এগুলো দিয়ে প্রথমে দেবীর আবাহন করা হয়, পরবর্তীতে প্রসাদ ভোগ নিবেদন করা হয়, তারপর মঙ্গল আরতি করা হয়, মঙ্গল আরতির পরে প্রণাম, ভক্তরা পুষ্পাঞ্জলি দেন দেবী চরণে, তারপর আশীর্বাদ প্রদান করা হয়। এর মধ্য দিয়ে বিহিত পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। তো মহাষষ্ঠী তো চলছে, দুর্গাপূজা কেবল শুরু, আনুষ্ঠানিকতা কেবল শুরু, আমরা পঞ্চমী থেকে দেখছিলাম। আর এটা তো অকাল বোধন, মানে আমরা শরতের শারদীয়া বলি আর কি। মূল পূজা হচ্ছে কিন্তু বসন্তের বাসন্তী পূজা। কিন্তু এখন যেটা হয়ে থাকে, অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্র সীতাকে উদ্ধারের জন্য রাবণকে বধ করার জন্য দেবী দুর্গার সাহায্য প্রার্থনা করছে। রাবণের তো শক্তিশালী ছিল, তাকে বধ করা যাচ্ছিল না, তো তাকে বধ করার জন্য দেবী দুর্গার সাহায্য প্রার্থনা করেছিলেন। দেবী দুর্গাকে তিনি তুষ্ট করেছিলেন পূজা করে, সেটি শরৎকালে হয়ে থাকে। সেই থেকে অকাল বোধন বাঙালি সম্প্রদায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় অসাম্প্রদায়িক উৎসব হয়ে দাঁড়িয়েছে। তো এই ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ থেকে মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতার
ইমদাদ। মহাষষ্ঠীর খবর জানাচ্ছিলেন ঢাকেশ্বরী মন্দির থেকে সহকর্মী মৌসুমী মৌ। স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদ সম্মাননা ও মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে কথা বলেন মন্ত্রী। বাইরের থেকে এসে এই করোনা ভাইরাসটা যেন আবার আপনাদের এই পূজার সময় ছড়িয়ে না দেয়, সেই ব্যাপারে কিন্তু আপনারা সজাগ থাকবেন এবং আমি আশা করব যে এই পূজার সময় সবকিছুই শান্তিপূর্ণভাবে হবে। পঞ্চমীর দিন সকাল থেকে মহাষষ্ঠীর দুপুর পর্যন্ত কলকাতার শিয়ালদা স্টেশনের সামনে ঢাকের শব্দে কান পাতা দেয়, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। শিয়ালদহ স্টেশন চত্বরে শুনশান নীরবতা। কোনো ঢাক শিল্পী নিজেদের শিল্প দেখিয়ে মণ্ডপকর্তার দৃষ্টি আকর্ষণ করতে ঢাক বাজাচ্ছেন না। কেন এবার ব্যতিক্রম, সেই খবর জানাচ্ছেন সুব্রত আচার্য। বিশ্বের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন এটি শুধু কলকাতার আশেপাশে নয়, গোটা ভারতের সঙ্গে সংযোগ থাকায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর এই শিয়ালদা স্টেশনের সামনে পঞ্চমীর সকাল থেকে শুরু হয় ঢাক শিল্পীদের মেলা। নিজেদের ঢাক বাজানোর কৌশল দেখিয়ে ভালো মন্তব্যে 4 দিনের জন্য চুক্তিবদ্ধ হওয়ার জন্যই এই এলাকায় সমবেত হন শিল্পীরা। কিন্তু এবার কোভিড বাস্তবতার কারণে বন্ধ রেল সেবা, তাই বসেনি মেলাও। এটা আমাদের কর্ম পরীক্ষায়, ঠিক আছে, এইটার জন্য আমরা আসি, ঠিক আছে। প্রতি বছর এই কর্মটা আমরা করি। বাদ্যযন্ত্রটাই মেন ঠাকুর ভাসানের সময়। আর এছাড়াও আমাদের সরকার থেকে নিয়ম হয়ে গেছে বেশি ডেসিবেলে গান বাজনা করা যাবে না, সুতরাং ঢাকির ওপর সেই নিষেধাজ্ঞাটা নেই। ঢাকি গুড়গুড়ি দিয়ে সেগুলো সুবিধা হয়, সেক্ষেত্রে তো প্রবলেম সবারই হবে। করোনায় সব মানুষই একটা ভয়ের মধ্যে আছে, আর যে যার এলাকায় বা সেইভাবে সেফটিতে থাকার চেষ্টা করছে। এই কারণেই এই ঢাকিদের এখন সমাগম নেই। পুরো পশ্চিমবঙ্গেই দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও দুর্গাপূজার জন্য বিখ্যাত শহর কলকাতা। কোটি কোটি রুপি খরচ করে এখানে পূজার আয়োজন করেন উদ্যোক্তারা। কোভিডের কারণে অনেক মণ্ডপে এবার ঢাক বাজানোই হবে না। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এবার করোনা পরিস্থিতির খবর জানাবো। আবারও বড় ধরনের ধাক্কা খেলো অক্সফোর্ডের ভ্যাকসিন। এবার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে এক স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। এর আগে একবার ভ্যাকসিন নিয়ে এক স্বেচ্ছাসেবকের স্নায়ু সমস্যা দেখা দেয়। ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার কোভিড-19 টিকার ক্লিনিক্যাল পরীক্ষায় অংশ নেয় একজন স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এ নিয়ে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। এটুকু জানা গেছে তিনি ব্রাজিলের নাগরিক, তবে তার মৃত্যুতে পরীক্ষা বন্ধ করা হচ্ছে না। অক্সফোর্ড কর্তৃপক্ষও টিকা পরীক্ষা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। করোনার ভয়াল ছবলে বিপর্যস্ত ইতালির জনজীবন। উত্তরাঞ্চলের লোম্বার্দিয়া, মিলান প্রদেশ এবং দক্ষিণের কাম্পানিয়া, নাপোলি প্রদেশে আক্রান্তের সংখ্যা মাত্রাতিরিক্ত বাড়ার জারি করা হয়েছে কারফিউ। বৃহস্পতিবার লোম্বার্দিয়া ও শুক্রবার কাম্পানিয়া প্রদেশে জারি করা হচ্ছে কারফিউ। ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন মাকসুদ রহমান। করোনা ভাইরাসের সংক্রমণে নাজেহাল সম্পূর্ণ ইতালি। আর ইতালির এই করোনা ভাইরাসের প্রকোপে এবার এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে যে উত্তরাঞ্চলের লোম্বার্দিয়া, মিলান অঞ্চলে করোনা ভাইরাসের আক্রমণ এবং সংক্রমণ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাওয়াতে বৃহস্পতিবার থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং জারি করা হচ্ছে কারফিউ। রাত্র 11টা থেকে সকাল 5টা পর্যন্ত মিলান অঞ্চলের, যেটা ইতালির অর্থনৈতিক রাজধানী, সেই অঞ্চল জুড়ে থাকবে কারফিউ। আর তা আগামীকাল 22শে অক্টোবর থেকে আগামী 13ই নভেম্বর পর্যন্ত টানা চলবে বলে জানিয়েছেন রিজনের প্রেসিডেন্ট অ্যাতিলিও ফোন্তানা। সকল বাঙালি কমিউনিটিদেরকে আমার পক্ষ থেকে অনুরোধ করছি যাতে সবাই সাবধানে চলাফেরা করে এবং সরকারি বিধিনিষেধগুলো মেনে চলে। দিন দিন আক্রান্তের হার, বাঙালিদের আক্রান্ত হার দিন দিন বেড়ে যাচ্ছে। বাংলাদেশি অনেক ভাই অসুস্থ এবং সমস্যার মধ্যে আছে। সকলে ইতালিয়ান সরকারের স্বাস্থ্যবিধি এবং আইন কানুন মেনে চলার চেষ্টা করবেন। মিলান অঞ্চলের গণবসতিপূর্ণ মানুষকে নিয়ে অনেক শঙ্কিত আছেন গবেষণা প্রতিষ্ঠানগুলো, কারণ ইতালির মধ্যে সবচেয়ে বেশি গণবসতিপূর্ণ অঞ্চল হলো মিলান।
আর তারই পরিস্থিতিতে সহজে সংক্রামিত হচ্ছে মানুষ এবং লোকজন। একজন বিশেষজ্ঞ ডাক্তার জানিয়েছেন মিলার অঞ্চলে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলতে পারছে না, কারণ গণবসতিপূর্ণ এলাকা হওয়ার জন্য। সেই সঙ্গে দক্ষিণের নিবৃত্ত সবুজ এবং সান সিটি অফ ইটালি, যেটাকে বলা হয় নেপলস, সেই কাম্পানিয়া অঞ্চলেও আগামী শুক্রবার থেকে জারি করা হবে কারফিউ। ইটালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। আয়ারল্যান্ডে এখন থেকে গণপরিবহন, শপিং মলে মাস্ক না পরলে, ঘর থেকে 5 কিলোমিটারের বেশি ভ্রমণ করলে 50,000 টাকা জরিমানা গুনতে হবে। আর আত্মীয় বন্ধুদের নিয়ে ঘরে কোনো আয়োজন থাকলে গুনতে হবে 1 লাখ থেকে 2.5 লাখ টাকা। অনাদায়ে 1 থেকে 6 মাসের জেল। কঠিন এই নিয়ম নিয়েই আয়ারল্যান্ডে চলছে দ্বিতীয় ধাপের লকডাউন। সৈয়দ জুয়েল জানাচ্ছেন বিস্তারিত। শরৎ শেষে প্রকৃতিতে এখন ঝরাপাতার বিষণ্ণতা, জনজীবনে এখন বিষাদের সুর। কোথাও যেন বাজে না আগের সেই সুখের সারথি। করোনার প্রথম ঢেউয়ের ধাক্কা সামলে উঠতে না উঠতে দ্বিতীয় ঢেউ ধাক্কা সামলাতে এখন ব্যস্ত আয়ারল্যান্ড। আর এই ধাক্কা সামলাতে নেওয়া হয়েছে নানান পদক্ষেপ। এর ওই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো এসেছে লকডাউন। আর এই লকডাউনে এসেছে কঠিন কিছু নিয়ম, জরিমানা এসেছে বেশ। আজ থেকে গণপরিবহন ও শপিং মলগুলোতে মাসবিহীন ভ্রমণ করলে গুনতে হবে বাংলাদেশি টাকায় 50,000 টাকা। আবার ঘর থেকে 5 কিলোমিটারের বেশি ভ্রমণ করলে গুনতে হবে 50,000 টাকায়। তবে সবচেয়ে বেশি কঠোরতা এসেছে ঘরের পার্টিগুলো নিয়ে। আজ থেকে ঘরে কোনো পার্টি করলে 1 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 1 মাস থেকে 6 মাসের জেল রাখা হয়েছে। বাংলাদেশ কমিউনিটির সকল ভাই বোনদেরকে আমি অনুরোধ করব, প্লিজ আপনারা ঘরে কোনো হাউস পার্টিতে অংশগ্রহণ করবেন না বা কোনো হাউস পার্টি করবেন না। বাসার 5 কিলোমিটার বাইরে যাবেন না। যারা চাকরি করেন অথবা এসেনশিয়াল জবে যাদের চাকরিতে যেতে হয়, আপনারা কোম্পানি থেকে লেটার ক্যারি করবেন। আর এই নিয়মগুলো জনগণ মেনে চলছে কিনা এর জন্য আইরিশ পুলিশ থাকবে বেশ শক্ত অবস্থানে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ 7 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ইবতেদায়ী শিক্ষকরা। এ সময় বক্তারা বলেন, 1994 সালে পরিপত্রের মাধ্যমে রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন 500 টাকা নির্ধারণ করে সরকার। পরবর্তীতে প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা হলেও বোর্ডের সব শর্ত মেনে রেজিস্ট্রেশন করেও ইবতেদায়ী মাদ্রাসা রয়ে গেছে অবহেলায়। এতে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে শিক্ষকদের। এদিকে একই দাবিতে ঝিনাইদহ, পঞ্চগড়, জামালপুর, নীলফামারী ও দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেন শিক্ষকরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষামূলক নতুন টেলিভিশন নিয়ে এলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। গতকাল বিশ্ববিদ্যালয়টির 28তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওপেন টেলিভিশন নামের ওই টেলিভিশনের পরীক্ষামূলক সম্প্রচারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর এম.এ. মান্নান। গ্রামগঞ্জের পিছিয়ে পড়া মানুষদের মাঝে সহজেই শিক্ষার আলো পৌঁছে দিতে এই স্যাটেলাইট টেলিভিশনটির চালুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরীক্ষামূলক সম্প্রচারের উদ্বোধন শেষে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন উপাচার্য। বিসিবি প্রেসিডেন্ট কাপের খবর জানাবো। সম্ভাবনা জাগিয়েও ফাইনালে ওঠা হলো না তামিম একাদশের। লো স্কোরিং ম্যাচে তামিমদের বিপক্ষে 7 রানের জয় পেয়েছে নাজমুল একাদশ। বৃষ্টিবিঘ্নিত 41 ওভারের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে 165 রান সংগ্রহ করে শান্তর দল। জবাবে ডিএলএস মেথডে 164 রানের টার্গেট তাড়া করতে নেমে 2 বল বাকি থাকতে 157 রানে গুটিয়ে যায় তামিম একাদশ। 4 উইকেট শিকার করে ম্যাচ সেরা তাসকিন আহমেদ। নওগাঁ ক্রীড়া সংস্থা মাঠে অনুশীলন করছেন জেলা ক্রীড়া সংস্থার ফুটবলাররা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এমআর রকি, যাব তার কাছে। রকি, ধন্যবাদ। আমরা আছি বর্তমানে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা। এই ক্রীড়া সংস্থার মাঠে প্রতিদিনই এখন করোনার কারণে এই ঘরোয়া পরিবেশ হলেও কিছুটা কিন্তু তারা অনুশীলন করছেন এবং এই অনুশীলনের মধ্য দিয়ে ফুটবল খেলার যে চর্চা এটা কিন্তু বেগবান হচ্ছে। আমরা একটু এই মাঠের একটু চিত্র দেখাই। এখানে কিন্তু একদল প্রায় 30 থেকে 40 জনের
শিশু এবং যারা বড় খেলোয়াড় রয়েছেন তারা নিয়মিত প্র্যাকটিসটা করে থাকেন। তো আজকের প্র্যাকটিসের মধ্য দিয়ে তাদের যে গতিধারা আরও বেগবান করার জন্য তারা এই প্র্যাকটিসটা করেন, এটা জানিয়েছে এখানকার যিনি কোচ বেলাল সাহেব। অন্যদিকে এই জেলায় কিন্তু খেলাধুলার একটা বড় ঐতিহ্য রয়েছে এবং এই ঐতিহ্যের ধারাবাহিকতা এখান থেকে অসংখ্য খেলোয়াড় জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-18 এবং ন্যাশনাল টিমেও তারা খেলে থাকেন ফুটবল খেলা। এবং আপনি জানেন করোনার কারণে কিন্তু বেশ কিছুদিন খেলাধুলা বন্ধ ছিল, বন্ধ থাকার পরবর্তীতে কিন্তু তারা অনেকটা ঝিমিয়ে পড়েছিল। তো এখানে বেশ কিছু সমস্যার কথা আমরা জানতে পেরেছি এবং এই সমস্যার আমরা একটু কথা বলবো এখানকার যিনি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদের সাথে। একটু জানাবেন আপনার এখানে কি কি সমস্যা এবং কি কি সমস্যা উত্তরানোর জন্য আপনারা কাজ করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে নওগাঁ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে এই মাঠে খেলাধুলা পরিচর্যা করে আসছে। তবে আমাদের এইখানে মাঠের বেশি যেটা আমাদের পুরা ডিস্ট্রিক্টে 11টা উপজেলা নিয়ে 11টা উপজেলার মধ্যে শেখ রাসেল স্টেডিয়াম অনলি 2টা, আরও 9টা উপজেলায় কোনো স্টেডিয়াম নাই। আর পাশাপাশি নওগাঁতে একটা স্টেডিয়াম, এটা পূর্ণাঙ্গ স্টেডিয়াম নয়, একদম হয়তো 2টা গ্যালারি আপনারা দেখতেই পাবেন, 2টা গ্যালারি। এটা পূর্ণাঙ্গ একটা স্টেডিয়াম হওয়া দরকার। আর খেলা করোনা উত্তর আমরা শুরু করেছি এবং এইটাকে আসলে খেলাধুলা যেটা আমরা করছি, এইটা খেলাধুলা না করলে আসলে বাচ্চাদের মানসিকতা ডেভেলপ করে না। ধন্যবাদ আপনাকে। উনি বলছিলেন খেলাধুলার বিকল্প না এবং খেলাধুলার এই অনুশীলন চর্চার মাধ্যমে যে প্র্যাকটিসটা এটা কিন্তু আর গতি পাচ্ছে এবং অনুশীলনের পাশাপাশি এখানে খেলার যে উপাদানগুলি রয়েছে, খেলার যে স্টেডিয়াম এটাও কিন্তু পর্যাপ্ত। আমরা এখানে নওগাঁ জেলার 11টি উপজেলায় অনেক বড় বড় স্টেডিয়াম রয়েছে। খেলার যেসব মাঠ, সেই মাঠগুলো কিন্তু অনেকটা নিস্তেজ হয়ে গিয়েছিল। করোনা পরবর্তী এই নিস্তেজ মাঠগুলি কিন্তু সবুজ মাঠে এই বল গড়ানোর যে সৌন্দর্য তা কিন্তু আবার নতুন করে শোভা ছড়াচ্ছে এবং এই সৌন্দর্যকে আরও বেগবান করার জন্য তাদের যেটা দাবি, ফুটবল খেলা সহ অন্যান্য হ্যান্ডবল এবং প্রীতি ম্যাচের তারা দাবি জানিয়েছেন। বেশি বেশি যদি ফুটবল খেলা এবং এই খেলার মাধ্যমে একদিকে শারীরিক কসরতের যে প্রকাশ তা কিন্তু ঘটবে, অন্যদিকে সুস্থতার যে ধারা এটাও কিন্তু আরও গতি পাবে, এমন কথা আমরা এখানে জানতে পারছিলাম। তবে ফুটবল খেলার এই তাৎপর্যকে গতিশীল করার জন্য জেলা ক্রীড়া সংস্থা থেকে কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামীতে তারা বেশ কিছু ম্যাচ এবং প্রীতি ম্যাচ তারা এখানে দিবে এমনটি জানিয়েছে। তো এই ছিল ইমদাদ নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার ফুটবল খেলার অনুশীলনের খবর। নওগাঁ থেকে এবার রকি। গাইবান্ধায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। গ্রাম বাংলার চমৎকার এই প্রতিযোগিতা উপভোগে উপচে পড়া ভিড় ছিল দর্শকদের। প্রতি বছর নিয়মিত এই প্রতিযোগিতা আয়োজনের দাবি জানিয়েছেন দর্শকরা। গাইবান্ধা থেকে রিপন আকন্দের রিপোর্ট, ছবি তুলেছেন আতাউল হক সাগর। গাইবান্ধার সদর উপজেলার কাঠ ব্রিজে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। নৌকা বাইচ উপভোগ করতে হাজারো মানুষ দল বেঁধে সমবেত হয় মানস নদীর দুপাশে। এ সময় প্রতিযোগীদের সাজ পোশাক আর হাঁক ডাক মুগ্ধ করে দর্শকদের। হই হইয়া শব্দের তালে তালে ছুটে চলে মাঝি মাল্লাদের নৌকা। দারুণ মুগ্ধ দর্শকরা দাবি জানিয়েছেন প্রতি বছর এই আয়োজনের। অনেক দূর থেকে আমি এই খেলাটা দেখতে আসছি, প্রতি বছরে এরকম খেলা দেখলে আমরা বেশ উপভোগ করব। এরকম একটা খেলার আয়োজন হয়েছে, আসলে খুব ভালো লাগতেছে। অনেক লোকজনের সমাগম হয়েছে, অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে আমাদের গ্রামে। যারা আয়োজক কমিটি আছে তাদের কাছে যেন বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই খেলাটি যেন আমাদের পুনরায় প্রতি বছর এখানে হয়। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার প্রচেষ্টায় এই আয়োজন। দর্শকদের আগ্রহের ব্যাপারটি মাথায় রেখে প্রতি বছর এমন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন আয়োজকেরা। এই খেলাটির মাধ্যমে আমরা মনে করি একটা গ্রাম বাংলার একটা মেলা এবং একটা সম্মিলিত একটা একত্রিত হওয়ার আমাদের জায়গা। সকল দল মত ভেদাভেদ ভুলে আমরা সকলে এখানে একত্রিত হই এই নৌকা বাইচকে উদ্দেশ্য করে। হাজার হাজার লোকের উপস্থিতি এবং এই উৎসবমুখর পরিবেশ আজকে নৌকা বাইচ খেলার জন্য আমাদের সবার আমরা যারা বাঙালি আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য এটাকে ধরে রাখা। নৌকা বাইচ পরিচালনা খেলা দিয়ে জনগণকে গ্রামের এই পুরনো ঐতিহ্যে ফিরিয়ে নিয়ে যাওয়া, একটু আনন্দ উপভোগ দেওয়া। গাইবান্ধার দূর দূরান্ত থেকে আসা 10টি নৌকা সহ অন্তত শতাধিক মাঝি মাল্লা প্রতিযোগিতায় অংশ নেয়। পরে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় আকর্ষণীয় এই নৌকা বাইচ প্রতিযোগিতা। সময় সংবাদ, গাইবান্ধা।
সিরাজগঞ্জ সদর উপজেলার সোয়াভিটা এলাকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সুমন শেখ কাঠের টেবিল বাজিয়ে গান পরিবেশন করেন। খুদে শিল্পীর গান শুনতে আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। সিরাজগঞ্জ সদর উপজেলার সোয়াভিটা এলাকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সুমন শেখ কাঠের টেবিল বাজিয়ে গান পরিবেশন করে থাকেন। আমরা সেই গানই এতক্ষণ শুনছিলাম। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। আজ মহাষষ্ঠী, চণ্ডীপাঠ, ধূপ আর ঢাকের তালে শুরু দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দুপুরে ষষ্ঠী বিহিত পূজা, সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাস। এবং মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে চূড়ান্ত বিতর্ক কাল, উপস্থাপককে নিয়ে প্রশ্ন ট্রাম্পের, পরিবর্তনের ডাক বাইডেনের, সক্রিয় প্রবাসী বাংলাদেশিরাও। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।